তো তাহলে রেকর্ড যেহেতু শুরু হয়ে গেছে, আমরা একটু শুরু করি। হ্যাঁ ম্যাম, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, আপনি একটু দেখবেন ইনশাআল্লাহ। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ম্যাম? হ্যাঁ, স্ক্রিনটা দেখতে পাচ্ছি। ওকে। আচ্ছা, তাহলে আপনি ১ নম্বর সিভিএলএমটা পড়েছেন বলেছিলেন। অস, হ্যাঁ, অসের যেটা সেটাও পড়েছেন, এবং হ্যাঁ, এই যে মেইনটেন্যান্সটা করছি। মেইনটেনেন্স ৬ নাম্বার সিভিএলএমটা আপনি ভালো করে পড়েছেন বলছেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমি আপনাকে এই সবগুলো বিষয় একটু গোছায়া দিব এরকম না, আপনি কিন্তু নিজে পড়েছেন। আমি জাস্ট আপনাকে একটু প্রশ্ন করব, আপনি কতটুকু পারেন কতটুকু না পারেন এটা একটু দেখবো। হ্যাঁ, আপনি নির্দ্বিধায় অ্যান্সার করবেন যা পারেন মাথা থেকে। আমি যদি আচ্ছা, দেখি আপনি এটা মনে রাখতে পারতেছেন না, এটা কিভাবে মনে রাখতে হয় এটার গল্প বলে দিব, এটার কনটেক্সট কিভাবে আপনার মাথায় থাকবে এরকম করে আমি আপনাকে উপস্থাপন করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমি তার আগে বলি, হ্যাঁ আমার প্লিজ। প্রবলেম হচ্ছে, হুম। মানে আপনি বলে দিবেন ঠিক আছে, কিন্তু ওকে। আমার ওয়ার্ক ইফেক্টিভলি আমি পড়ে গেছি থরলি এবং প্রতিটা লাইন, ইচ এন্ড এভরি লাইন। আচ্ছা। আপনার ভিডিও ফলো করে আমি করছি। হুম। তো আমার কাছে মনে হচ্ছে পড়ছি, কিছু কিছু মুখস্থ করছি, মুখস্থ থাকতেছে না, পড়তেছি, পড়েছি, আবার ভুলে যাচ্ছি। আমার কিন্তু এই যে রিপিট, আপনি ১ তারিখ থেকে আমি এই যে আজকে পর্যন্ত মোটামুটি এই এটা নিয়েই আছি। এটা তো মোটামুটি একটা লার্জ একটা সিভিএম আমার মনে হয়। ১২ টা সিভিএম এর মধ্যে এইটার আরো আছে। এটার এইটার পরেও আছে, সমাধানটা কি কিন্তু এটা ম্যাম? অনেক কঠিন। ওই যে জি। ভুলে যাই আমরা, এটা তো আমাদের ধর্মই হচ্ছে ভুলে যাওয়া। এই জন্য যেটা করতে হবে ম্যাম, আমাদেরকে লিখতে এবং পড়তে হবে। আপনাকে একটু দেখাই ম্যাম, আপনি যদি দেখেন, দেখেন আমার এই বড় বিশাল একটি খাতা, এটা পুরোটা, জি। এই পুরোটা নোট শুধু সিভিটি এর। মানে আমি সিভিএলএম আচ্ছা, লিখছি আচ্ছা। পড়ছি, সিভিএলএম লিখছি পড়ছি, লিখছি পড়ছি, এভাবেই আমার কষ্টটা হয়েছে। দেখেন আমি কিন্তু অনেক সুন্দর করে শুয়ে শুয়ে লিখছি। আমার আম্মা যখন খাবার নিয়ে আসতো আমার কাছে, তো আম্মা ভয় পাইতো যে আমার জন্য আমার ছেলের কোনো ডিস্টার্ব হয় কিনা, বুঝতে পারছেন? আমার পুরো আচ্ছা, ফুল আচ্ছা। ফ্যামিলি, আমি সিভিডির প্রতি এত এত কনসেন্ট্রেট করেছিলাম, আমার ফুল জি, ফ্যামিলি জি। আমাকে নিয়ে ভয় পাইতো। তার মানে মাশাআল্লাহ, এটার মাশাআল্লাহ। সলিউশনটা হচ্ছে ম্যাম যে একটু কষ্ট করে, মানে যেটা পড়তেছেন সেটা একটু লিখবেন। মানে আমার কথা হচ্ছে ম্যাম, জীবনে জি, কষ্ট যেহেতু করবেন, একটু কষ্ট করার মতো করেন, তারপরে বসে যান। জি। না, আমি আপনাকে আমি কতটুকু স্টাডি করছি, আমিও আপনাকে দেখাতে পারলে আমি ছবি তুলে পাঠাই। আমি সমস্ত ভিডিওর আপনার যে জিনিসগুলো আছে, মানে কি পয়েন্ট গুলা বা সবকিছু আমি ভিডিওগুলো শুনছি এবং ইভেন লিখছি। হ্যাঁ? জি। লিখে, লিখে, লিখে হ্যাঁ, প্রায় অলমোস্ট একটা ১২০ পেজের পেজ আমি মোটামুটি খাতা অলমোস্ট শেষ করছি। বাহ! মাশাআল্লাহ। সত্যি কথা ম্যাম, আমার তো এখানে প্রায় এই ব্যাচে আমাদের ২০ জনের মতো স্টুডেন্ট আছে, হ্যাঁ? তো সবাই যে খুব আমার ব্যস্ত। আসলে আমাকে টিপস এন্ড ট্রিক্সটা বলে দেন। আমি তো আসলে অনেকদিন ধরে পড়াশোনা থেকে ডিটাচ। সো আমার কাছে মনে হচ্ছে foggy brain আমার হয়ে গেছে। অসুবিধা নেই ম্যাম, আমি খুব শুরু করি একটা কনসেন্ট্রেট করতে তাইলে। হ্যাঁ, এই পারতেছি দেখেন না। জি, ম্যাম, ১ নাম্বার ইনশাআল্লাহ। সিভিএলএমটা হচ্ছে মাত্র ৫৭ পেজ। তারপর আপনি জি, যেটা জি, বললেন জি। অসেরটা হচ্ছে ৪৬ পেজ। তারপরে হচ্ছে জি, ওই যে মেইনটেন্যান্স অ্যান্ড এনহ্যান্স প্রফেশনাল, এটাও ৪৬ পেজ। তো আগে জি। ছোটটা শেষ করে ফেলি, হ্যাঁ? প্রয়োজনে আমরা আরেকদিন বসবো। আচ্ছা, তো ছোটটার মধ্যে কোনটা শেষ আচ্ছা। করব বলেন? দুইটাই তো যেহেতু ৪৬ পেজ, তাহলে কোনটা আগে শেষ করব? আপনি কোনটা ভালো পারেন? আপনি অস নাকি হ্যাঁ, ওই যে অষ্টা মেইনটেন্যান্স? অষ্টা 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 করেন। আচ্ছা, তাহলে এখন আমাকে আপনি একটু বলবেন। ওকে, আমি আপনাকে ধরে ধরে জিজ্ঞেস করতেছি, হ্যাঁ? আপনাকে যদি বলা হয় হোয়াট ইজ হ্যাজার্ড, তাহলে কি অ্যান্সার করবেন ম্যাম? Uh, hazard is a source of potential harm. ও, নাইস প্রেজেন্টেশন ম্যাম, সত্যি কথা আপনি খুব ভালো করছেন। আচ্ছা, খুব ভালো অ্যান্সার হয়েছে। আচ্ছা, এখন যদি বলা হয় যে হোয়াট ইজ ওয়ার্ক প্লেস হ্যাজার্ড? ওয়ার্কপ্লেস হ্যাজার্ড হচ্ছে ওয়ার্কপ্লেসে যে হ্যাজার্ড গুলো হয়, সেই হ্যাজার্ড গুলোই হচ্ছে আপনার ওয়ার্কপ্লেস হ্যাজার্ড। হুম, তাহলে এই দেখেন আমাদের এই সিভিএলএম থেকে এই যে এই জায়গাটা একটু কোট করার চেষ্টা করতে হবে, প্রথম এতটুকু, হ্যাঁ? ওয়ার্ক প্লেস ইজ এ প্লেস হোয়ার পিপল প্র্যাকটিস দেয়ার অকুপেশন। জাস্ট প্রথমে আপনি কি করলেন, ওয়ার্ক প্লেসটাকে ডিসক্রাইব করলেন, এরপর আপনি হেজার্ডের সংজ্ঞাটা বসায় দিলেন, তাহলে কিন্তু আপনার এই দুইটার অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। এই হেজার্ড আপনি কিন্তু হেজার্ডের সংজ্ঞা অলরেডি বলে ফেলেছেন, এখন জাস্ট একটু ওয়ার্ক হুম, প্লেসের সংজ্ঞাটা বলতে হবে। এ ওয়ার্ক প্লেস ইজ এ প্লেস হোয়ার পিপল প্র্যাকটিস দেয়ার অকুপেশন। আচ্ছা, হুম। তাহলে এটা হয়ে গেছে ম্যাম।
খুব ভালো পারছেন। আচ্ছা আচ্ছা, এখন আপনাকে যদি আমি এখান থেকে আরো কিছু কোশ্চেন করি। আচ্ছা, আচ্ছা, এই যে রিস্ক ম্যানেজ করবেন কিভাবে, কয়টা স্টেপে, বা রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটা কি? রিস্ক ম্যানেজমেন্টের প্রসেস কন্ট্রোল রিস্ক হ্যাঁ, না হ্যাঁ, ম্যানেজমেন্ট রিস্ক? ম্যানেজমেন্ট রিস্ক। ওই যে পিরামিডটা বলবো, না, হাই না, হাই এটা হচ্ছে হায়ারসি অফ কন্ট্রোল। হায়ারার্কি অফ কন্ট্রোল না, ওইটা হ্যাঁ যখন, স্যার। যখন আপনাকে আচ্ছা বলবে হায়ারার্কি অফ কন্ট্রোল তখন ওই পিরামিডটা বলবেন। যখন আপনাকে আচ্ছা বলবে ম্যানেজিং রিস্ক তখন আপনি বলবেন যে আপনি ধরেন আপনার বাসায় একটা সমস্যা আপনি পাইছেন, হ্যাঁ মানে আচ্ছা আপনার আচ্ছা মাথায় ফ্যানটা পড়ে যাবে, আপনি এটা ও বুঝলেন। আচ্ছা, হ্যাঁ এখন এইটাকে আপনি ম্যানেজ করবেন কিভাবে? আপনার ও উদ্দেশ্য আচ্ছা হচ্ছে এই মাথায় যেন এই প্যানটা না পড়ে যায়, তাহলে আপনাকে কি করতে হবে? আচ্ছা প্রথমে আইডেন্টিফাই করতে হবে, ও ওয়াও, নাইস। হ্যাঁ, তারপর তারপরে ওটাকে অ্যাকশন নিব। ওটার অ্যাসেস করবেন যে আইডেন্টি আসলে প্রথমে আইডেন্টিফাই অ্যাসেস করলেন সমস্যাটা, হ্যাঁ এবার অ্যাসেস হ্যাঁ করবেন তারপরে যে সমস্যাটা অ্যাসেসিং কতটুকু। অ্যাসেসিং হ্যাঁ সমস্যা, অ্যাসেসিং হ্যাঁ অ্যাসেসিং দ্য রিস্ক। আচ্ছা, তারপরে হচ্ছে এরপর অ্যাকশন নেবেন। মানে এইটাকে অ্যাকশন নিব হুম মিটিগেট করার জন্য। হুম তারপর তারপরে আমি অ্যাকশনটা ঠিকমতো হইলো কিনা সেটাকে আমি মানে মনিটরিং মনিটরিং করবেন। করব। তাহলে চারটা হ্যাঁ ওয়ার্ডে আমরা বলে ফেলি: চারটা আইডেন্টিফাই, আইডেন্টিফাই, অ্যাসেস, আইডেন্টিফাই অ্যাকশন, মনিটর। অ্যাসেসিং মনিটরিং হ্যাঁ। আর আরেকবার বলতে হবে প্লিজ ম্যাম। আইডেন্টিফাইং দ্য রিস্ক, আইডেন্টিফাই অ্যাসেসিং হ্যাজার্ড, হুম, আচ্ছা অ্যাসেস রিস্ক, অ্যাসেসিং অ্যাসেস রিস্ক, টেকিং অ্যাকশন অর মিটিগেট, হ্যাঁ আর বলুন। এটা হচ্ছে মনিটরিং দ্য রিস্ক। ও ওয়াও, নাইস, তাহলে খুব সুন্দর হয়েছে ম্যাম। আচ্ছা, এবার আসি আমি আমরা। আমি স্যার আমি পড়ছি আমার মতো করে বুঝছি আমি। হুম 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 আমি যতটুকু মানে বুঝেছি, কিন্তু এই যে ওয়ার্ক ইফেক্টিভলি ইহা বুঝার মতো মাথা আমার কিন্তু নাই। আমি যখনকার আপনি এটা আমাকে চিজগুলো বুঝাই দিবেন আমাকে একটু বলে দিয়ে না, আমি এটা ঢুকাইতে পারতেছি না মাথায়, আচ্ছা, অনেক কঠিন। আসলে এইখানে একটু কঠিন করে ফেলছে এটা। একটু এখানে ট্রিক্সটা একটু বলি, মনে রাখবেন। জি যখন বলা হবে ম্যানেজ রিস্ক, যখন শুনেন এই রিস্কের সাথে অনেকগুলো যায়, কিন্তু অনেকগুলো যায়। হুম এই যে হায়ারার্কি অফ রিস্ক, তারপরে হুম রিস্ক ম্যাট্রিক্স, অনেক শব্দ আছে। সো যখন হ্যাঁ ম্যানেজিং রিস্ক শব্দটা আসবে, ম্যাট্রিক্সটা যখন হুম আসবে ম্যানেজিং রিস্ক, তখন আপনি এই কথাটা মনে রাখবেন। আমি যে বাংলা গল্পটা বললাম না, যে আপনার মাথায় হুম ফ্যানটা পড়ে যেতে পারে, তাহলে আপনি কি আচ্ছা করবেন? সবার প্রথমে এই পড়ে যাইতে পারে এটা একটা হ্যাজার্ড। কি হ্যাজার্ড বলেন তো? এটা মাথায় পড়ে, হচ্ছে মাথার মধ্যে যেটা পড়ে যাবে সেটা মানে হঠাৎ করে এটা ইয়ে কি মাথা ফেটে যাবে, হ্যাজার্ডটা, ফিজিক্যাল হ্যাজার্ড, ফিজিক্যাল হ্যাজার্ড। ফিজিক্যাল হ্যাজার্ড হ্যাঁ। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা আইডেন্টিফাই করব কোন প্রকারের হ্যাজার্ড। এরপর আমরা কি হুম করব? এই হ্যাজার্ডটা অ্যাসেস করব, রিস্কটা হুম অ্যাসেস করব। আচ্ছা, জি তারপরে কি হবে? আমরা অ্যাকশন নিব। তারপর আমরা কি করব? এটাকে মনিটর করব, নতুন কোনো হুম সমস্যা হচ্ছে কিনা। এই যে জি এতটুকু পারলেও কিন্তু আপনার হবে। তাহলে জি এই প্রশ্নের উত্তরটা মনে রাখার জন্য আমাদের কিওয়ার্ড হচ্ছে এই ম্যানেজিং রিস্ক। এইটা আসলে আপনি এই চারটা বলবেন। বুঝছেন? ম্যানেজিং রিস্ক আচ্ছা আচ্ছা, এবার কথা হচ্ছে যে আমরা হেজার্ডটাকে যে আইডেন্টিফাই করব, ওই যে আমি হেজার্ড হুম আইডেন্টিফাই করলাম না, এখানে আবার দেখেন, এখানে আবার বলছে হেজার্ড বলতে কি বোঝায়। তো হেজার্ড আইডেন্টিফাই করব আমরা কিভাবে ম্যাম? মানে হেজার্ড কোথায় কোথা থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি? যেমন ধরেন কোনো একটা গল্প থেকে, অতীতের কোনো একটা ঘটনা থেকে, এরকম না? আপনি এরকম করে বলেন তো, আর কোথায় কোথায় থেকে আমরা ক্ষতি হবে কি হবে না এটা আমরা কোথায় কোথা থেকে খুঁজে বের করতে পারি? মানে সোর্সটা সোর্সটা কি? হ্যাঁ, আচ্ছা সোর্সটা হচ্ছে আপনি আহ, এটাকে মানে পাস্ট কোনো ঘটনা হবে, হ্যাঁ, একটা একটা হলো। মানে ওখানে এরকম পূর্বে কোনো ঘটনা ঘটে গেছে। হুম, তারপর হচ্ছে ওয়ার্ক প্লেসটাকে এরিয়াটাকে ওখানে কি কি ধরনের ইনসিডেন্ট হতে পারে ওই রকম কিছু থাকলে অবজারভেশন হইতে পারে একটা। অবজারভেশন হতে পারে হ্যাঁ আচ্ছা, অবজারভেশন। হুম, তারপরে হচ্ছে উম, কোনো একজন এমপ্লয়ির কাছ থেকে পরামর্শ পাইতে পারেন, ইনপুট বাই হ্যাঁ এমপ্লয়ি। হ্যাঁ তারপর আচ্ছা এমপ্লয়ির কাছ থেকে, আচ্ছা মানে ওখানে যারা থাকে তাদের কাছ থেকেও পাওয়া যাবে পাওয়া কোনো যাবে।
তাহলে এটাকে হ্যাঁ, ইংরেজিতে কি ঘটনা, বলবেন? ইনপুট বাই এমপ্লয়িজ। এমপ্লয়িজ। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, তারপরে হচ্ছে আহ, ওয়ার্ক প্লেস ভিজিট, আপনি ভিজিট করে দেখতে পারেন। আচ্ছা, ওয়ার্কপ্লেস ভিজিট মানে অবজারভেশনটা হুম। নাকি? হ্যাঁ, আপনি এটা অবজারভেশন অবজারভেশন? শুনেন, এখানে বিষয় হচ্ছে কি আমাদের উদ্দেশ্য হচ্ছে বেশি করে লেখা। তার মানে আমরা আচ্ছা, সিনোনিমগুলো বেশি বেশি লিখবো। আপনি লিখছেন না অবজারভেশন, আপনি আবার লিখবেন ওয়ার্ক প্লেস ভিজিট, আবার লিখবেন আচ্ছা, রিভিউ অ্যান্ড ওয়ার্কপ্লেস। মনিটর। ঠিক আছে? আচ্ছা, এটা রিভিউ এন্ড মনিটর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরেকটা কি ম্যাম হইতে পারে না? ব্রেইন আবার স্টর্মিং। হ্যাঁ, আচ্ছা, ব্রেইন স্ট্রমিং হতে পারে। ব্রেইন আরেকটা স্টর্মিং হইতে হচ্ছে পারে। ইকুইপমেন্ট গুলা, ওগুলো ম্যাটেরিয়াল গুলো ঠিকঠাক মতো সেফ পজিশনে আছে কিনা হুম। সেটা সেটাকে দেখতে হবে। ওকে, এই সেটা হয়ে গেছে। তাহলে এবার আমরা সোর্সগুলো সম্পর্কে খুব ভালো করে জানলাম। এটা জানলে আচ্ছা, মোটামুটি সবগুলো কি দিতে হবে? ৫-৬টা দিলে হবে না? আপনি এখন যত বেশি শিখতেছেন তত ভালো না? আপনি তো অনেক ভালো করে শিখতেছেন। তার মানে আমার কথা যা মনে থাকবে সব লিখবেন। মানে আপনার জি। একটা অ্যান্সার যদি ভুল হয় সেজন্য এটা দেখে যেন বলে যে না, এই মেয়েটা বা এই ছেলেটা কষ্ট করছে। ঠিক আছে? তো আচ্ছা। এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ পটানো আরকি। পটাইতে তো হবে আমাদের। আচ্ছা, এরপর আসি ম্যাম। এই যে প্রথমে বললাম যে আমরা রিস্ক ম্যানেজ করব। রিস্ক ম্যানেজ করার ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই হেজার্ড আইডেন্টিফাই করব না? তাহলে এখানে আমি হুম। একটু বলি, হেজার্ড কয় প্রকার ম্যাম? হ্যাজার্ড হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড, ফিজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, হুম। তারপর হচ্ছে আর্গোনমিক হেজার্ড, আর্গোনমিক হ্যাজার্ড, ইলেকট্রিক হেজার্ড। ইলেকট্রিক্যাল হ্যাজার্ড। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হচ্ছে সাইকোসোশ্যাল হেজার্ড। হ্যাঁ, হ্যাঁ, তাহলে সাইকোসোশ্যাল আমরা হ্যাজার্ড। কয়টা পাইছি? 6টা পাইছি। একটা হুম। বিষয় কি জানেন? এখানে কখনো কোনোদিন এই প্রশ্ন আসবে না যে হেজার্ড কয়টা? আসবে না। আচ্ছা, কারণ আমাদের এইটা কি সিভিএলএম হ্যাজার্ড হবে? আমাদের হুম, সিভিএলএম এ আছে মানে টোটাল হেজার্ড আছে 6টা, 5টা। ৬টা। হুম। কিন্তু নতুন নতুন যে সিএস গুলো বের হচ্ছে ওখানে আবার 6টা লেখা আছে। তার মানে এখানে কনফিউশন, এগুলো আসবে না। একটু বলি, আপনি আমাকে একটু বলবেন ফিজিক্যাল হেজার্ড বলতে কি বোঝায়? ফিজিক্যাল হ্যাজার্ড মানে কোনো অবজেক্টস দ্বারা আপনি কোনো হ্যাজার্ডের সোর্স হইলো, মানে কোনো ক্ষতির সম্মুখীন হুম। হইলাম। আচ্ছা, তাহলে ধরলাম সেটাই হচ্ছে, ধরেন কেউ একজন আপনার মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে ফেলছে, তাহলে এটা কি হ্যাজার্ড? এটা ফিজিক্যাল হ্যাজার্ড। ওকে, আমি একটা বাজে এক্সাম্পল দিছি, সরি। আচ্ছা, ধরেন আপনি খুব গরমের মধ্যে মানে খুব অস্বস্তি ফিল করতেছেন, এটা কি হ্যাজার্ড? গরম গরম। আহ, গরমের কারণে যেটা হবে সেটা কি, আহ, এটাও তো ফিজিক্যাল হ্যাজার্ড হবে। ওয়াও। তাহলে খুব ঠান্ডা। হ্যাঁ, গরম ঠান্ডা যেকোনো অবজেক্ট, এনি কাইন্ড অফ অবজেক্ট দ্বারা ওয়াও। যদি আমি কোনো হ্যাজার্ডের ফিল হইলাম তাহলে সেটা হচ্ছে হ্যাজার্ড তাহলে আমরা বা ছয় প্রকার ফিজিক্যাল হ্যাজার্ড। হ্যাজার্ডের ফিজিক্যাল হ্যাজার্ডটা বুঝে গেলাম। এবার আমরা আসি যে বায়োলজিক্যাল হ্যাজার্ড। বায়োলজিক্যাল হ্যাজার্ড বলতে কি বুঝেন ম্যাম? বায়োলজিক্যাল হ্যাজার্ড হচ্ছে কোনো কীট পতঙ্গ, হুম। তারপরে হচ্ছে কোনো কিছু আহ, আহ, মানে ইনফেক্টেড ভাইরাস। দ্বারা, ভাইরাস অ্যাটাক। ভাইরাস, হুম। হ্যাঁ, এসব দ্বারা যদি আমি কোনো কিছু দিয়ে ইয়ে হই তাহলে সেটা হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড। চমৎকার ম্যাম, তাহলে বায়োলজিক্যাল হ্যাজার্ড শেষ। এবার আমরা আসি জি। আর্গোনমিক হ্যাজার্ডের উদাহরণ দেন ম্যাম। আর কোনো ক্ষেত্রে যেরকম হচ্ছে ক্রিকেট প্লেয়ার বা বোলিং যে করতেছে সে কন্টিনিউয়াসলি তার ব্যথা পাইলা, কন্টিনিউয়াসলি আপনার হাত দিয়ে বোলিং করতেছে, ওর যে একটা মাসেল ওখানে ইয়ে হচ্ছে, হুম। ওটা ওটা হচ্ছে আর্গোনমিক হ্যাজার্ড, মানে বারবার কোনো কিছু করার পরে যে হ্যাজার্ডটা হয় সেটাই আর্গোনমিক হ্যাজার্ড। ওকে, চমৎকার, এটা বলেছেন। এখানে আমি একটু বলে দিই, আরেকটু মনে বাবাকে রাখার ফোন মতো। দাও। যেমন ম্যাম, আমি কম আলোতে বসে কাজ করতেছি, আমার চোখের সমস্যা হবে, আস্তে আস্তে হবে। হ্যাঁ, তারপর আমি হ্যাঁ, ভুল হ্যাঁ, পদ্ধতিতে বসে আছি, এখানে আমার সমস্যা হবে। তারপর হ্যাঁ, ধরেন হ্যাঁ, আমি কোনো একটা ভুল প্রসেসে আমি রান্না করতেছি, যেমন আমরা কি করি, এই ডান হাত দিয়ে এভাবে লিখি না, কিন্তু আমি যদি এই এই দিক দিয়ে হাত বের করে এদিক দিয়ে লেখার চেষ্টা করি, তো আসলে এটা বড় সমস্যা হয়ে যাবে। তো সমস্যা হয়ে যাবে। ভুল হ্যাঁ। প্রসেসে কাজ করা, ভুল প্রসেসে কাজ হুম। করাটা হচ্ছে আর্গোনমিক হেজার্ড, তাই না? আর্গোনমিক এবার আমরা হ্যাজার্ড। আসি যে কেমিক্যাল হেজার্ড বলতে কি বোঝায়? কেমিক্যাল হ্যাজার্ড মানে হচ্ছে আপনি কোনো আগুন দিয়ে কোনো কিছু বা কোনো কেমিক্যাল জিনিস দিয়ে মানে বার্ন হয় বা দাহ্য হয়, হুম। এই তাহলে টাইপের কোনো কিছু ফ্লামেবল, দিয়ে। হ্যাঁ, ফ্ল্যামেবল। হ্যাঁ, আবার টক্সিক হ্যাঁ, কেমিক্যাল ছড়াবে। টক্সি, হ্যাঁ, যেরকম হচ্ছে আচ্ছা, ফ্লোরে, স্লিপি ফ্লোর, হ্যাঁ, হুম, হুম। এটা আপনার ফিজিক্যাল সাবান হ্যাজার্ড। পানি আছে, এটা ফিজিক্যাল হ্যাজার্ড। জি। কিন্তু আমি এখানে এটাকে আইডেন্টিফাই করলাম, এটা কি রিস্ক? হ্যাঁ, এটা একটা হ্যাজার্ড। আমরা এখন শুনেন ম্যাম, আমরা আছি এখন কোথায়? ম্যানেজিং রিস্কের প্রথম স্টেপে।
জি আইডেন্টিফাইং হ্যাজার্ডে। তাহলে হ্যাজার্ড আমরা কয় প্রকার এটা একটু বুঝতেছি। আমাদের বাকি ছিল আরেকটা সাইকোসোশ্যাল হ্যাজার্ড বলতে কি বোঝায় ম্যাম? সাইকোসোশ্যাল হ্যাজার্ডটা হচ্ছে আপনার মানসিকভাবে যে হ্যাজার্ডটা হয় সেটাই। হ্যাঁ, তাহলে এটা কি কি হইতে পারে? টাইম প্রেশার, ও হ্যাঁ, ওয়ার্কলোড, হ্যাঁ? ওয়ার্কলোড, তারপরে আপনার ডায়াবেটিস, এটাও কিন্তু একটা হ্যাজার্ড। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। ডায়াবেটিস এটা কিন্তু কারণ এটা এটা আপনার ফিজিক্যাল হ্যাজার্ডে চলে যাবে। ঠিক আছে ম্যাম? রোগ তো এটা। এটা আচ্ছা রোগ হ্যাঁ, কিন্তু কোন আপনার অবজেক্ট সাইকোসোশ্যাল দ্বারা। হ্যাজার্ড মানে হচ্ছে ওই যে পাগল হয়ে যাওয়া, উল্টাপাল্টা করা, অ্যাটিটিউডের সমস্যা হয়ে গেল। আচ্ছা ম্যাম, আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা রিস্ক ম্যানেজের যে আমরা 4টা ধাপ পাইলাম, আইডেন্টিফাই, অ্যাসেস, অ্যাকশন, তারপরে পাইলাম মনিটর। তাহলে আমরা এই হুম আইডেন্টিফাইটা তো বুঝে গেলাম, তাই না ম্যাম? এরপর আসছে কি আমাদের জি অ্যাসেসিং অ্যাসোসিয়েটেড রিস্ক। এখন রিস্কটাকে অ্যাসেস করবেন কিভাবে? আপনি বুঝলাম যে আমার মাথা হুম ফ্যানটা পড়ে যেতে পারে, এটা তো একটা রিস্ক। তো এই রিস্কটা আসলে এটা কি মিডিয়াম, হাই নাকি লো, এটা অ্যাসেস করব কিভাবে? মিডিয়াম রিস্ক লেভেল হচ্ছে হাই মিডিয়াম লো, এটা অ্যাসেস করব কিভাবে? হুম, এটাকে রিস্ক ম্যাট্রিক্সের টুল ওয়াও। ব্যবহার করে। হুম, এই যে সেটা কিন্তু আমাদের এই সিএসএ আছে, তাই না? এই যে দেখছেন অ্যাসেসিং হুম অ্যাসোসিয়েট রিস্ক, এই টুলসটার নাম কি ম্যাম? রিস্ক ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স আচ্ছা, এই ম্যাট্রিক্সের কম্পোনেন্ট কয়টা? দুইটা, কি কি? লাইকলিহুড আর কনসিকুয়েন্স। আচ্ছা, এই লাইকলিহুডের একটা ইংরেজিতে অ্যান্সার, একটা এক্সাম্পল দেন ম্যাম। ইংরেজিতে এক্সাম্পল, হুম, আচ্ছা লাইকলিহুডটা হচ্ছে আপনার আহ, কোনো কিছু কোনো কিছু ঘটবে এই ধরনের কিছু। হ্যাঁ, হুম, যেরকম হচ্ছে আমি স্লিপি ফ্লোরে পড়ে যেতে পারি, ওকে, এটা এটা একটা লাইকলিহুড, সম্ভাবনা। চমৎকার। এই ম্যাম এবার একটু আর বলি, এই 3 লাইন থেকে বারবার এমসিকিউ আসে কিন্তু স্টুডেন্টরা পারে না। বুঝতে পারছেন? সবাই জানে যে জি লাইকলিহুড কনসিকুয়েন্স, কিন্তু এখন আমি আপনাকে বলি, আপনাকে যদি এই যে ব্রেকেটে আমি যে লাইনটা ধরলাম, ফ্রম জি সাফিসিয়েন্ট টু ক্যাটাস্ট্রফিক, এটা কিসের? এটা কি লাইকলিহুডের এক্সাম্পল নাকি কনসিকুয়েন্সের এক্সাম্পল? তখনই কিন্তু আমরা অ্যান্সারটা করতে পারি না। বুঝতে পারছেন ম্যাম? তো আচ্ছা, মনে রাখতে হবে হ্যাঁ যে এটা এই, আপনার ভিডিওতে আপনি সুন্দর করে বুঝাইছেন এটা। আচ্ছা আচ্ছা, এটা মনে আছে আমার। ক্যাটাস্ট্রফিক হচ্ছে আপনার, এটা হচ্ছে কনসিকুয়েন্স, বিপর্যয়, তাই না? হ্যাঁ, বিপর্যয়। কনসিকুয়েন্স। এটা হুম ক্যাটাস্ট্রফিকটা হবে কনসিকুয়েন্স, আর এ ফ্রম অলমোস্ট ক্রাইটেরিয়ান টু রেট এটা হবে লাইকলিহুড। তো বলি, একটা একটা পরীক্ষায় এইখান থেকে 2টা এমসিকিউ কমন, তার মানে আপনি বুঝেন যে একটা সিভিলিয়ান থেকে 2টা এমসিকিউ কমন পড়ছে। তো এই হুম মানুষ আমরা কি করি, আমরা ব্রেকেটেরগুলো পড়ি না, কিন্তু তারা প্রশ্ন ধরে হুম ব্রেকেট থেকে। বুঝতে পারছেন? বর্তমানে একটু তারা বুদ্ধি খাটায় কোশ্চেনগুলো করে। তাহলে আমরা এই 2টা বিষয় বুঝতে পারছি, তাই আচ্ছা না ম্যাম? ইনশাল্লাহ। এইবার আসেন। ইনশাআল্লাহ। আচ্ছা আমার আমার এখানে একটা কোশ্চেন আছে, হ্যাঁ? হুম, প্লিজ। সেটা হচ্ছে এটা হ্যাজার্ড এর বেলায় এই লাইকলিহুড আর কনসিকুয়েন্স, এটা তো আমরা রিস্ক এর বেলায় বুঝলাম। কিন্তু হ্যাজার্ড এ যদি আমরা চিন্তা করি তাহলে এটার হ্যাজার্ড এর কম্পোনেন্ট কয়টা হবে? হেজার্ডের কম্পোনেন্টের দরকার নাই তো। হেজার্ড তো হচ্ছে একটা সমস্যার সম্ভাবনা, তাই না? সম্ভাবনা মানে লাইকলিহুড। হ্যাঁ, না না সেটা না। তা প্রথম বুঝেন যে আমরা এখন এই চ্যাপ্টারে কি শিখলাম? হেজার্ড শিখছি, তাই না? মানে কোনো জি একটা হেজার্ড দেখলে আমরা সবার প্রথমে কি করি? হেজার্ডটা আইডেন্টিফাই করি, 1 নাম্বার কাজ। তাহলে ওই 1 নাম্বার আবার আইডেন্টিফাই। আইডেন্টিফাই হয় ফিজিক্যাল হেজার্ড নাকি আর্গোনমিক হেজার্ড না কোন প্রকারের হেজার্ড, ওইটা আসে। ম্যানেজ করার আচ্ছা 2 নাম্বার ধাপে কি আমরা অ্যাসেস করব, রিস্কটাকে অ্যাসেস করব, রাইট? তাহলে ওই হুম অ্যাসেস করতে হলে আমাদের লাগবে ম্যাট্রিক্স, রিস্ক ম্যাট্রিক্স। ওই আচ্ছা রিস্ক ম্যাট্রিক্সে আচ্ছা আবার কম্পোনেন্ট হচ্ছে 2টা, একটা হচ্ছে লাইকলিহুড, একটা হচ্ছে কনসিকুয়েন্স। আচ্ছা বুঝতে পারছেন ম্যাম? তো হ্যাঁ, এবার দেখেন, ম্যাট্রিক্সটাকে ইয়ে করার জন্য, হ্যাঁ মাপবেন, সমস্যাটাকে মাপার জন্য। মাপার জন্য, এবার মেজারমেন্ট। আপনি কখন বুঝবেন যে এটা লাইকলিহুড? কখন বুঝবেন? তো আপনি হয়তো এখন বলবেন যে এটা ক্ষতি হওয়ার সম্ভাবনা, তাই না ম্যাম? হুম লাইকলিহুডটা তো সেটাই। এইখানে দেখেন সেটাই বলছে, দেখেন আদার রিস্ক দ্যাট অ্যাট দ্য ইনক্রিজ অফ লাইকলিহুড, তারপরে দেখেন ফ্রিকুয়েন্সি অফ আউট, হ্যাঁ, অকারেন্স, তাই না? অকারেন্স। ডিউরেশন রিস্ক মানে কি? এক কথা আমি এই পুরো সবগুলো শব্দের মানে ব্যাখ্যা বলে দিচ্ছি। আপনি তখনই বুঝবেন যে ক্ষতি হইতে পারে যখন দেখবেন যে সকালে একবার ঘূর্ণিঝড় হইলো, ভূমিকম্প হইলো, একটু পর আবার হইতেছে, একটু পর আবার হইতেছে, মানে হওয়ার সম্ভাবনা আছে, সবাইকে হুম সচেতন হইতে হবে এরকম। তো সেটা হচ্ছে ধরেন এই যে ফ্রিকোয়েন্সি, তারপরে ডিউরেশন, তারপরে নাম্বার অফ পিপল
বিং এক্সপোজ, মানে অর্থাৎ দেখেন সবাই বলা বলি করতেছে এই বৃষ্টি আসবে রে, বৃষ্টি আসবে রে, এইরকম বিষয়টা আর কি, তাই না? তো তখনই হুম বুঝবেন আপনি এগুলো হচ্ছে লাইকলিহুড। তো এইখান থেকে একটা কোশ্চেন আসে যে আপনাকে জিজ্ঞেস করতে পারে যেমন লাইকলিহুড, এটা আপনি ডিটারমাইন হবেন কিভাবে, এই রিস্কটা যে লাইকলিহুড এটা আপনি ডিটারমাইন হবেন কিভাবে, তখন আপনাকে এখান থেকে 2-3টা বসাইতে হবে। যেমন আপনি আচ্ছা বলতে আচ্ছা পারেন যে ফ্রিকোয়েন্সি, এই শব্দটা বসাইতে পারেন, তারপরে আপনি বলতে পারেন রিস্ক অকারেন্স, ডিউরেশন ডিউরেশন অফ রিস্ক অকারেন্স, তারপর নাম্বার অফ পিপল বিং এক্সপোজড, হ্যাঁ, লাইকলি ডাজ অফ এক্সপোজার, এভাবে শব্দগুলো এখান থেকে একটু কোট করতে হবে। এবার আসেন ব্যাক টু সরো তারপরের ধাপে আমরা কি করছিলাম ম্যাম, টেকিং অ্যাকশন না ম্যাম? হ্যাঁ টেকিং অ্যাকশন টেকিং অ্যাকশন, আচ্ছা। এবার টেকিং অ্যাকশনে আপনি কি করবেন, এইবার আপনি অ্যাকশন নিতে গেলে এইবার আসবে ওই যে হায়ারার্কি অফ কন্ট্রোল, বুঝতে পারছেন ম্যাম? হ্যাঁ হায়ারার্কি অফ কন্ট্রোলটা কি, ধরেন আমার হায়ারার্কি মাথায় অফ ফ্যানটা কন্ট্রোল পড়বে, হচ্ছে পড়লে সবার প্রথমে আমার দায়িত্ব কি, ফ্যানটা খুলে ফেলা, এক নতুন একটা ফ্যান লাগানো। তাহলে এটা কি বলেন তো, ইলিমিনেশন। আচ্ছা এলিমিনেট করতে হবে এলিমিনেট এলিমিনেশন করতে হবে। তারপরের ধাপ কি ম্যাম? সাবস্টিটিউশন সাবস্টিটিউট সাবস্টিটিউশন বা রিপ্লেস। এই যে এখানে বলছে কি দেখেন, রিপ্লেস প্রথমে বলছে রিমুভ মানে ইলিমিনেট, হ্যাঁ তারপরেরটা কি বলছে, এলিমিনেট রিপ্লেস। প্রথমে কি হুম একদম রিমুভ করে ফেলবেন, সরাইয়ে রিমুভ ফেলবেন। করতে হবে প্রথম কাজ হচ্ছে ফ্যানটা আপনি সরাই ফেললেন। দ্বিতীয় ধাপে কি করলেন, ফ্যানটা সরে আরেকটা প্যান আনলেন, এটা দ্বিতীয় ধাপ, হুম সেটাকে বলা দ্বিতীয় হয় ধাপ রিপ্লেস। তারপরে কি রিপ্লেস করলেন আপনি, তারপর হচ্ছে যদি রিপ্লেস করা সম্ভব না হয় তাহলে আপনি মডিফাই করেন, একটু ঝালাই টালাই দিয়ে ফ্যানটা ঝুলিয়ে রাখেন। যদি হুম সেটাও না হয় আপনি আপনার এই চেয়ারে কাউকে বসতে দিবেন না, তার মানে কি এটা আইসোলেট। আইসোলেট করা মুভিং করা আইসোলেট না, আইসোলেট মানে হচ্ছে ওই যে এরিয়া দেওয়া দেয়, ওই যে সিআইডিরা বিভিন্ন অকারেন্স হইলে একটা হ্যাঁ হ্যাঁ ফিতা বেঁধে দেয়, আইসোলেট হ্যাঁ ফিতা দিয়ে দেয়, হুম আইসোলেট করা। যদি সেটাও আইসোলেট সম্ভব করা না হয় তা আপনি কি করবেন, ইঞ্জিনিয়ারিং সলিউশন করবেন। ইঞ্জিনিয়ারিং সলিউশন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং মানে কি কন্ট্রোল একটু বুদ্ধি টুদ্ধি খাটাবেন আর কি, হ্যাঁ, বুদ্ধি হুম খাটাবেন হুম যেন এটা ইঞ্জিনিয়ারিং না হয়। কন্ট্রোল তারপর কি করবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, মানে কি এই প্রতিষ্ঠানে যারা মালিক টালিক আছে এদেরকে একটু বলবেন বা এই সমস্যা ফেস করতেছি আমরা, ভয় পাচ্ছি। জি সর্বশেষের ধাপ কি, এই পার্সোনাল ইকুইপমেন্ট, পিপিই পরিধান ইকুইপমেন্ট করবেন। পিপিইটা তাহলে এখন দেখেন তো এইখানে কি আপনি পড়ছেন হায়ারার্কি অফ হ্যাজার্ড কন্ট্রোল, পড়েন নাই? হ্যাঁ কিন্তু এটা বিষয়টা দেখেন এটা হচ্ছে টেকিং হ্যাঁ অ্যাকশন, তাই না? জি একটা টেকিং বিষয় বুঝেন, এই সিভিএলএমটা পুরাটা দাঁড়ায় আছে হেজার্ডের উপর। হেজার্ড হুম ম্যানেজ করব আমরা কিভাবে ম্যাম, প্রথমে আমরা কি করব, আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করতে আইডেন্টিফাই হলে করব আমাদেরকে 6 প্রকারের হেজার্ড সম্পর্কে জানতে হবে। হুম এরপর আমরা কি করব, দ্বিতীয় ধাপে আমরা অ্যাসেস করব। অ্যাসেস করতে হলে আবার আমাদেরকে দুইটা ম্যাট্রিক্স জানতে হবে। ম্যাট্রিক্স করা হুম শেষ, লাইকলিহুড ম্যাট্রিক্স কনসিকুয়েন্স ভাগ করেছে করা শেষ। ভাগ করার পরে আবার আমি এটাকে লোতে নিব, মিডিয়ামে নিব নাকি হাইতে নিব। লোতে জি নিলে সে ডিসকমফোর্ট ফিল করবে, মিডিয়ামে নিলে সে ইনজুরি হবে, আর হাইতে নিলে সে মরে যাবে। তারপরে হুম ধাপ হচ্ছে আমরা অ্যাকশন নিব। সো অ্যাকশনটা কোথায় নিব, অ্যাকশন নিতে গেলে আমাদেরকে ওই যে হায়ারার্কি অফ হ্যাজার্ড কন্ট্রোল, ওখানে হেজার আসতে কন্ট্রোল হবে। নিতে হবে হুম হ্যাঁ, হায়ারার্কিতে চলে আসতে হবে। তো হায়ারার্কির স্টেপগুলো কি কি, একটু মানে আপনাকে মুখস্থ করতে হবে না আপু, আগে বুঝেন আমি যে গল্পটা বলছি। সিকোয়েন্সটা হ্যাঁ, জি ওই যে মাথা থেকে বুঝতে ফ্যানটা পারছি পড়ে যাবে, প্রথম হচ্ছে ফ্যানটা সরিয়ে ফেলতে হবে। সরিয়ে দ্বিতীয় ধাপে ফেলতে হবে আরেকটা আনতে হবে। তৃতীয় ধাপে যদি এটাকে পারেন একটু জ্বালাই টালাই দিয়ে মডিফাই করে রাখেন। যদি সেটাও সম্ভব না হয় আপনি চেয়ারে কাউকে বসতে দিবেন না, মানে আইসোলেট করে ফেললেন। আইসোলেট করে তারপর ফেলবো আপনি কি করলেন, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং করলেন, করব কোনো বুদ্ধি টুদ্ধি হুম খাটাইতে পারেন কিনা দেখবেন। যদি সেটাও সম্ভব না হয় এবার সবাইকে বলেন, এই স্যার ম্যাডাম অ্যাডমিনিস্ট্রেশন দেখেন কি হয়, তাই না? কি তারপরের ধাপে আচ্ছা আপনি কি করবেন, পিপি হেলমেট পরে পিপি বসে থাকবেন। আচ্ছা চমৎকার ম্যাম। বাহ ভালো সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ, তারপর ম্যাম থ্যাংক কি, ইউ এবার দেখেন মনিটরিং দ্য ইফেক্টিভনেস। এখন ধরেন সবকিছু শেষ, আপনি হয় ফ্যান চেঞ্জ করছেন নাইলে হেলমেট পরে বসে আছেন। এখন আপনাকে এটি জি মনিটর করতে হবে না যে হেলমেটটা আবার ভেঙে যায় কিনা, তাহলে তো আমিও পড়ে যাব। তো হ্যাঁ এইটা আবার হ্যাঁ করতে হলে আপনাকে এই মনিটরটা করতে হবে আপনাকে দুই ভাবে। মানে মনিটর করার সময় আপনাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা বিষয় হচ্ছে আপনি যে এই যে উপরে 8টা ধাপে সমস্যা সমাধান করার চেষ্টা করলেন, এই জি সমাধান করতে গিয়ে আবার আবার নতুন কোনো সমস্যার জন্ম দিয়ে দিলেন কিনা, আচ্ছা আচ্ছা এই বিষয়টা আগে মাথায় রাখতে হবে। আরেকটা আচ্ছা বিষয় হচ্ছে কি, আচ্ছা আপনি রেগুলার চেক করবেন। ধরুন আপনি আজকে চেক করছেন, আগামীকালকে চেক করবেন, আগামীকালকে চেক করছেন, পরের দিন চেক করবেন, মানে কন্টিনিউয়াস চেক করতে হবে। আরেকটা হচ্ছে নতুন কোনো হেজার যেন না হয়, এটা চেক করতে হবে। না তো এটা চেক করতে হবে এই দেখেন এই দুইটা কন্টিনিউয়াস বিষয়কে, চেকার এই এই দুইটা বিষয়কে পয়েন্টগুলো যারা, বাংলায় লিখলে হবে না 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 আপনি ওইটা লিখবেন। এই যে এখান থেকে একটু পড়েন দেখেন, টু যে টু এনশিওর, এনশিওর দেন to হ্যাঁ ensure that the action
এগুলো তো পড়লেই পারা যায়। দেখেন, টু এনশিওর হুম দ্যাট অ্যাকশন টেকেন that আর action ইফেক্টিভ এন্ড effective কন্টিনিউ টু content to টু be বি effective. ইফেক্টিভ, মানে আপনাকে এটা যেন কন্টিনিউ করে। এটা যে ইফেক্টিভটা শুধু একদিনের জন্য ইফেক্টিভ না হয়, এটা কন্টিনিউ করে। আর দ্বিতীয়টা হচ্ছে কি দেখেন, টু এনশিওর দ্যাট নো নিউ হেজার্ড স্ল্যাশ রিস্ক ওয়াজ ইন্ট্রোডিউস বাই অ্যাকশন টেকেন। আপনি যদি সব কিছু না পারেন, আপনি যদি শুধু এটা লেখেন, এই যে টু এনশিওর দ্যাট Ensure দ্য that new অ্যাকশন, hazard. হ্যাঁ, অ্যাকশন কন্টিনিউ টু বি ইফেক্টিভ, এই কথাটা লিখলে হবে। মানে আপনি বুঝলে বাংলাও লিখতে পারবেন। মানে জি স্যাররা কিন্তু বাংলাও নেয় উত্তর, কিন্তু বাংলায় লেখা যাবে না কিভাবে? আপনি যদি এই যে কন্টিনিউ এটারও যদি চলমান লিখেন, তাহলে টু এনশিওর এটারও যদি বাংলা লেখেন, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, কারণ আচ্ছা আচ্ছা সি এই যে টুলসের উপরে লেখা দেয় যে আপনি হিন্দিতে লিখেন সমস্যা নাই, বলে দেয় যে আপনি বাংলিশে লিখেন। এই যে আমরা চ্যাটিং করি না, ওইভাবে হুম লেখা যাবে, কিন্তু উত্তর হবে আপনার। ওটা আপনার পরীক্ষার প্রশ্নে বলা থাকে, আপনি যেভাবে পারেন লিখেন। আপনি আরবিতে লিখেন, সমস্যা নাই। কিন্তু আপনি যে লিখছেন না হেজার্ড, এই হেজার্ডটা ইংরেজিতে লিখতে হবে। আপনি যে লিখছেন এই যে রিস্ক মনিটর, মানে মূল মূল কিওয়ার্ডগুলোকে আপনি একদম ইংরেজি ভাষায় লিখতে হবে। এই হচ্ছে বিষয়। তার মানে বিষয়টা সহজ হলো না ম্যাম? আমরা আবার একটু করি, কারণ আমার কথা হচ্ছে আমি আপনার আজকে এটা পড়াবো, এটা জীবনের মতো মনে থাকুক। তাহলে হেজার্ড, ইনশাল্লাহ হেজার্ড ম্যানেজ করার ধাপ কয়টা? 4টা। চারটা এবার আমি আপনার একটু এলোমেলো কোশ্চেন করি। 4টা সর্বশেষের ধাপের নাম কি? ম্যানেজের সর্বশেষ দা মনিটরিং মনিটরিং। মনিটরিং করতে হলে আমাকে কয়টা বিষয় মনে রাখতে হবে? মনিটরিং করতে গেলে অবশ্যই আমাদেরকে 6টা বিষয় মনে রাখতে হবে মনিটরিং করতে গেলে 2টা বিষয় মনে রাখতে হবে, নতুন হ্যাজার্ড যেন ও জন্ম না আচ্ছা হয়। ও আচ্ছা হ্যাঁ দুইটা বিষয় মনে রাখতে হবে যাতে নতুন কন্টিনিউ ভাবে যাতে হ্যাজার্ড না হয় আরেকটা হচ্ছে আপনার ইন্ট্রোডিউ নতুন কোনো হ্যাজার্ড না আসে হ্যাঁ, মানে একটা তৈরি হচ্ছে না নতুন হয় কোনো হ্যাজার্ড না হয়, আরেকটা হচ্ছে আমি যে ইফেক্টিভ ওয়েতে অ্যাকশন নিলাম, এই অ্যাকশনটা যেন Action- চলমান থাকে। চলমান থাকে গুড। ইফেক্টিভ এবার ওয়েতে যে অ্যাকশন এবার আমরা আসি তাহলে, আমরা 2 নাম্বার ধাপে কি আছে ম্যাম? কিসের 2 নম্বর ধাপ এই যে রিস্ক ম্যানেজের 2 নাম্বার ধাপ। রিস্ক ম্যানেজের কয়টা ধাপ? 4টা ধাপ। হ্যাঁ শেষেরটা চারটা হয় ধাপ রিস্ক মনিটর, তাহলে ম্যানেজের 2 নাম্বারটা কি? অ্যাসেস অ্যাসেসিং দ্য অ্যাসেস রিস্ক। করা আচ্ছা, তাহলে রিস্ক করার জি জন্য আমরা ম্যাট্রিক্স করার জন্য কোথায় কি কি জানতে হবে? রিস্ক ম্যাট্রিক্স জানতে হবে ওকে, ম্যাট্রিক্সের কম্পোনেন্ট কয়টা? কম্পোনেন্ট দুইটা লাইকলিহুড কনসিকুয়েন্স ক্যাটাস্ট্রফিক এটা কিসের উদাহরণ? ক্যাটাস্ট্রফিক হচ্ছে কনসিকুয়েন্সের উদাহরণ ওয়াও, নাইস প্রেজেন্টেশন, আপনি খুব ভালো করে ফেলছেন। আপনার তো এই এখন যদি আপনার এই বাইন্দা রাখে না ইয়েতে নিয়ে তাও তাও মনে থাকবে অ্যাসেসমেন্টের দিন ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা, এবার তাহলে আমাদের এবার কি শেষ? হ্যাজার্ড ম্যানেজ করা শেষ। ম্যানেজ এখন শেষ ম্যানেজ যে করছেন আপনি, ম্যানেজ করার পরে এই ম্যানেজ করলেন, আপনাকে একটু রিপোর্ট রাখার দরকার আছে না? আপনাকে যদি কালকে বদলি করে দেয়, তাহলে তো আরেকজন এসে পাগল হয়ে যাবে, কোথায় কি হুম করছেন বুঝবে না সে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? সেটা রিপোর্ট রাখতে হবে। সেটা কোথায়? একটা লগ বুকে রাখতে পারেন, একটা যে কোনো জায়গায় রাখতে পারেন, এটা নিয়ে সমস্যা নেই। এবার দেখেন তো, আমরা এই যে ওই যে অ্যাসেসিং রিস্ক ম্যাট্রিক্স, এখানে এই যে অ্যাকশনটাকে আমরা মিটিগেট করলাম, সেই অপশনটাই আবার এখানে এই যে কন্ট্রোল হুম রিস্কে চলে আসছে, দেখছেন? কন্ট্রোল রিস্ক। রিস্ক তাহলে একটু বলেন তো, ম্যানেজ রিস্ক, ম্যানেজ ম্যানেজ রিস্ক আর কন্ট্রোল রিস্ক, এই দুইটার মধ্যে পার্থক্য কি? কন্ট্রোল রিস্কটা হচ্ছে ম্যানেজ রিস্কের একটা ধাপ। আচ্ছা সেটা কয় নাম্বার ধাপ? 3 নাম্বার ধাপ। অ্যাকশন হ্যাঁ অ্যাকশন হ্যাঁ অ্যাকশন অ্যাকশন থেকেই এই কন্ট্রোলটা বের হয়েছে। তো এই আচ্ছা আচ্ছা কন্ট্রোল রিস্কের নাম কি? হায়ারার্কি অফ কন্ট্রোল। তাহলে আচ্ছা এবার দেখেন, ইলিমিনেশন মানে চেঞ্জ করা, সাবস্টিটিউশন মানে চেঞ্জ হচ্ছে করা পরিবর্তন করা, আইসোলেশন মানে কাউকে পরিবর্তন বসতে না করা দেওয়া, ইঞ্জিনিয়ারিং মানে কাউকে দিয়ে একটু চেঞ্জ করানো, ওই যে চেঞ্জ মালিক করা টালিকদেরকে দিয়ে, অ্যাডমিনিস্ট্রেশন। ইঞ্জিনিয়ার করা আচ্ছা, ইঞ্জিনিয়ারিং মানে বুদ্ধি করা, আর অ্যাডমিনিস্ট্রেশন মানে মালিক টালিকদের বলা, পিপি মানে যে হুম পিপি পরে বসে থাকা, পার্সোনাল রিক্রুটমেন্ট প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এইবার এখানে আবার দেখেন, এই যে ইলিমিনেট বলতে কি বোঝায়? রিমুভ বোঝায়। সাবস্টিটিউট বলতে কি বোঝায়? সাবস্টিটিউট হ্যাজার্ড। এই যে এখানে কি বলছে দেখেন, ইউজ দ্য ডিভাইস সাবস্টিটিউশন মেথড প্রসেস প্লেস অর পারসন। এইগুলো একটু আপনি পড়লেই বুঝবেন, মূল থিমটা বুঝে গেছেন আচ্ছা তো? এই বক্স থেকে কি কোশ্চেন আসে হ্যাঁ হ্যাঁ, এখন এখানে ম্যাম আপনাকে একটু পড়তে হবে এগুলা। হ্যাঁ, কেন পড়তে হবে একটু বলি। এখান থেকে ধরেন আপনাকে যে কোনো একটা শব্দ উঠায় দিবে, তখন কিন্তু আপনি কিন্তু এই এমসিকিউতে ভুল করে ফেলবেন, জানেন? আপনি এই সিবিডিএতে প্রশ্নের উত্তরগুলো এমনভাবে আসে, আপনার মনে হবে 4টাই উত্তর, এমসিকিউর 4টাই উত্তর মনে হবে, যদি ডিপলি না পড়ে যান।
হুম তো এটা একটু মনে রাখবেন। আচ্ছা, তাহলে এইগুলো একটু আপনি কিন্তু কনসেপ্ট ক্লিয়ার, জাস্ট এগুলো পড়লেই দেখবেন যে মাথায় আসতেছে। সিভিএলএম গুলো আমি দিয়ে দিব, হ্যাঁ ম্যাম। এবার আসেন সেফটি ম্যাটার অ্যান্ড রোল। আচ্ছা, সেফটি ম্যাটার, নিরাপদ থাকার জন্য আমাদেরকে বি অ্যাওয়্যার হইতে হবে, অ্যাওয়্যার হইতে হবে না, আমাদেরকে অ্যাওয়্যার হইতে জি হবে। এখানে দেখেন বি অ্যাওয়্যার করার জন্য আমাদেরকে এখানে কিছু গল্প বলছে যে কত সালে ট্রান্সপোর্ট সেক্টরে মারা গেছে কতজন, লেবারে মারা গেছে কতজন, এখান থেকে কোশ্চেন আসে না। হ্যাঁ, কারণ এগুলো তো হুম পত্রিকার নিউজ, নিউজ থেকে আর কি আসবে প্রশ্ন, আমাদের হুম মূল বিষয়গুলো জানলেই হবে। এইবার আসেন এখানে আমাদের দেশের যুবকরা কি কি সমস্যার কারণে চাকরিতে গিয়ে সমস্যার মধ্যে পড়ে, হার্ট হয়, কি কি কারণে, কয়েকটা কারণ হুম নিজে থেকে হুম বলেন তো ম্যাম। একটা হচ্ছে ট্রেনিং পর্যাপ্ত থাকে না, হুম। তারপরে এক্সপেরিয়েন্স থাকে না, এক্সপিরিয়েন্স থাকে না। তারপরে তার কোশ্চেন জিজ্ঞেস করতে ভয় পায়, ভয় পায়। যেহেতু কনসেপ্ট ক্লিয়ার না, হ্যাঁ। কনফিডেন্সের অভাব, লো অফ অভাব। কনফিডেন্স, সেই জি। জন্য কোশ্চেন করে না। হুম। তাহলে এখানে দেখেন এই যে পাঁচটা কথা লিখছে, এই যে নট এনাফ ট্রেনিং, নট এনাফ এটা এটা এক্সপিরিয়েন্স। এইভাবে আমি পড়ছি আর কি। আচ্ছা, এখন দেখেন ম্যাম, কিন্তু নট এনাফ ট্রেনিং এর ভিতর থেকে এই যে এখান থেকে যে কোনো একটা শব্দ চলে আসতে পারে, এই জন্য এগুলো একবার রিডিং করতেই হবে আপনাকে। আচ্ছা আমি আচ্ছা না, আমি যেহেতু পড়াই আমি না পড়লেও চলবে, কারণ আমি কনসেপ্ট বুঝে গেছি, কনসেপ্ট বুঝাইতে পারছি, আমার দায়িত্ব শেষ। কিন্তু এটা একবার হলো আপনাকে রিডিং করতে হবে, কারণ এখান থেকে আপনাকে একটা ছোট্ট শব্দ উঠায় দিয়ে মানে আপনাকে এই যে এখান থেকে চারটা অপশন দিয়ে দিবে, যে বলবে যে এটা কি নট এনাফ ট্রেনিং, নাকি নট এনাফ এক্সপিরিয়েন্স, নাকি ও ডোন্ট আচ্ছা, নো। কনফিউজিং, মানে কনফিউজ করে একেবারে ফেলবে, কনফিউজ করে ফেলবে। হ্যাঁ, কনফিউজ করে বুঝতে ফেলবে। পারছি। সো এটা থেকে বাঁচার জন্য আপনাকে একটু এটা একটু দেখতে হবে। তারপর আচ্ছা, আমরা রিডিং আসি করব। সেফটি রুলস। দেখেন এমপ্লয়ার রুল, এমপ্লয়ার বলতে কি বোঝায় ম্যাম? মালিক বোঝায় মনে হয়, তাই না? মালিক পক্ষ, হ্যাঁ। মালিক পক্ষ। মালিক পক্ষের দায়িত্ব কি? তারা এই যে বিভিন্ন পলিসি মেক করবে, তাই না? তারা এই যে ইকুইপমেন্টগুলো দিবে, তারা কেউ অসুবিধার মধ্যে পড়লে তাকে বিভিন্ন ইনফরমেশন দিবে, তাকে সুপারভাইজ করবে যে তুমি এটা করো সেটা করো, এটা ওদের কাজ। এবং সেফটি ইকুইপমেন্ট সেগুলো কি করবে? মেক শিওর করবে, মানে হেজার্ড রিলেটেড যত ইনফরমেশন আছে সেটা দিবে। তাহলে এটা আমার মনে হয় না বেশি মুখস্থ করতে হবে, এটা আপনি জানেন না, মালিক পক্ষ কি করবে। কি করবে? তারপরে এখানে আসেন, এখানে আরো দুইটা বিষয় বলছে, অসুবিধা নেই, এগুলো লাগবে না। সুপারভাইজারের রেসপন্সিবিলিটি কি? সুপারভাইজার কি করে? সুপারভাইজ করে। সুপারভাইজ করে, হ্যাঁ। হ্যাঁ, তারপর কি সুপারভাইজ করে? সে ফলো করে, সে এই যে দেখে যে নিয়ম নীতি ল মেনটেন হচ্ছে কিনা, ফলো দ্য ল, ঠিক আছে, হুম অ্যান্ড কোম্পানিজ সেফটি রুলস মেনটেন হচ্ছে কিনা, সবাই মেনটেন করতেছে কিনা। আচ্ছা, আর মাঝে মাঝে এই যে সুপারভাইজার কি করবে? এই হেজার টেজার নিয়ে মাঝে মাঝে just দুইটাতে সেমিনার করবে, এই ভাই সবাই একটু বুঝে শুনে কাজ করো, আমাদের জীবন জীবন শেষ হইলে আর কিছু নাই, তাই না? এরকম একটু বুঝাবে আর কি তারা। এবং সেফটি ইকুইপমেন্ট দিবে, ধরুন পিপি নাই, এখন পিপি দিবে কে? পিপি এটা দিবে, পিপি আছে কি নাই এটা খোঁজ করবেই তো সুপারভাইজার। সুপারভাইজার। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে তো এগুলো ভুলভাবে চলে আসছে। সুপারভাইজার তার রুমে চেয়ার নিয়ে বসে থাকে, আমরা গিয়ে গিয়ে বলতে হয়, বারবার রিকোজিশন দিতে হয়, তাই না? অথচ তার উচিত যা। এসে চেক করা, তার দায়িত্ব এখন আমরা করতেছি আর কি, কিছু করার নাই, বাংলাদেশের রুলসে আওলা। আচ্ছা, এরপর আসি। আচ্ছা, সুপারভাইজার আরও কি কি কাজ করবে সেগুলো এখানে লিখছে, তো এগুলো একটু দেখতে হবে। ট্রেনিং। আচ্ছা, এইবার আসি আমরা এখানে, দেখেন জেনারেল ট্রেনিং ক্যান ইনক্লুড টপিকস। আচ্ছা, জেনারেল ট্রেনিংয়ে আমরা বিভিন্ন ট্রেনিং দিব না শিক্ষার্থীদেরকে, মানে কলিগদেরকে, আমার অফিসের যত কলিগ আছে তাদের সবাইকে একটা দুটো ট্রেনিং করাবো মাঝে মাঝে। এখন এই ট্রেনিংয়ের মধ্যে কি কি হইতে পারে? আমরা তাদেরকে এই যে অস সম্পর্কে শিখাবো, সেফটি রুল সম্পর্কে শিখাবো, ইমার্জেন্সি প্রসিডিউর সম্পর্কে শিখাবো, ফার্স্ট এড কীভাবে ফার্স্ট এইড। শিখাবো। এখন বলেন এই জায়গায় আমাদের হাজার হাজার প্রতিষ্ঠান ব্যর্থ। আপনি দেখেন সব প্রতিষ্ঠানে ফায়ার এক্সটিংগুইশার আছে, কিন্তু কয়জন চালাইতে পারে? হুম দুঃখ কিন্তু এটা, হ্যাঁ, চালাইতে পারে না। হুম তারপরে ইমার্জেন্সি এক্সিট ব্যবহার করে, কিন্তু এটা দেখা যায় যে মানে যথেষ্ট জায়গা ব্যবহার করে না। আসলে আপনার ঘরে আগুন লাগছে, আমি কোন দিক দিয়ে বের হবো, এটা যদি আমি বের হইতে না পারি তাহলে তো লাভ নাই, হুম এ হচ্ছে বিষয়। তারপর দেখেন স্পেসিফিক ট্রেনিং মাইট ইনক্লুড, সেখানে আপনি কি পড়াবেন? দেখেন হাউ টু জব, মানে স্পেসিফিক ট্রেনিং মাইট ইনক্লুড, অর্থাৎ এটা হচ্ছে কিসের উপরেরটা হচ্ছে কি দেখেন, জেনারেল ট্রেনিং। জেনারেল ট্রেনিং আপনার এইগুলো পড়বে, আর স্পেসিফিক ট্রেনিংয়ের মধ্যে আসলে তাকে ওই তার অকুপেশন নিয়ে ভালো করে জানতে হবে, তাকে পিপি পড়াবেন, বুঝতে পারছেন? সে যেন পিপি পরে কাজটা করে, সে যেন এই হেজার্ড সম্পর্কে জানে, এগুলো বুঝাবেন। এবার আসেন স্টার্ট বাই গেটিং অ্যান্সার দ্য কোশ্চেন। এখন আমাদেরকে এই কিছু কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেনগুলো করে করে আমরা চেক করবো যে আমাদের অফিসে সমস্যা আছে কিনা, যে আমার অফিসে হেজার্ড আছে কিনা,
আমার হেজার্ডে স্পেশাল কারো নিড আছে কিনা, সেফটি রাইট সম্পর্কে সবাই জানে কিনা, ফায়ার এক্সটিংগুইশার আছে কিনা, ইমার্জেন্সি রুম আছে কিনা, কেউ একজন হার্ট হলে সে কি করবে সেটা সে জানে কিনা। ঠিক আছে ম্যাম, এই কোশ্চেনগুলো হুম, করলেই কিন্তু আমরা বুঝে যাব যে ট্রেনিংটা পর্যাপ্ত পরিমাণ হয়েছে। এবার আচ্ছা আসেন ইউর রোল, আমার রোল কি বলেন তো ম্যাম? আমি আইন মানবো, ওবিএ টু ল। তারপর আমরা হুম মেশিন ব্যবহার করব সেফলি, আমরা পিপিই পরিধান করব, আমরা রিপোর্ট করব বসের কাছে, আমরা কি করব, ওয়ার্ক সেফলি কাজ করব। এবার আসেন ইউর রাইট, আমাদের প্রত্যেকের দুইটা জিনিস বুঝেন। ইউর রোল মানে হচ্ছে আমরা আইন শৃঙ্খলা মেনে কাজ করব, আর মেনে কাজ ইউর করো। রাইট মানে হচ্ছে আমার তিনটা অধিকার, একটা হচ্ছে ছেড়ে অধিকার, দেওয়ার অধিকার, রাইট অংশগ্রহণ টু করার নো, অধিকার। রাইট টু হুম হুম প্লিজ। রাইট টু নো, রাইট টু রিফিউজ, রিফিউজ, রাইট আর টু পার্টিসিপেট। রাইট টু পার্টিসিপেট। জি ম্যাম। আচ্ছা, তাহলে এবার নো এখানে রিফিউজ পার্টিসিপেট। এখানে আবার কি করছে দেখেন, এই তিনটার আলোচনা আবার করছে দেখেন, এখানে আবার তিনটা। কারণ আমরা ভুল করি কি জানেন, আপনি ভুল করবেন যেটা, আপনি যেহেতু এটা পারেন ভালো মতো, আপনি কি করবেন, আর এইগুলো একটু পড়বেন না, তখনই হুম, সমস্যাটা হয় যে আপনি আইসা বুঝবেন না, অ্যান্সারটা বুঝবেন না। তো এই জন্য কনসেপ্ট ক্লিয়ার করার দায়িত্ব আমার, বারবার বলি। এই তিনটা যেহেতু বুঝছেন, তাহলে এই তিনটা লেখা এখানে একটু বেশি করে লিখছে, এই তিনটাতে কি বলছে একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আর আটকাবেন না। তো তাহলে আমাদের আচ্ছা শেষ, এটার একটা শেষ। তারপরে আর কি আছে দেখি, এবার আসে আমাদের কি ওয়ার্ক হেজার্ড। ওয়ার্ক হেজার্ড বলতে কি বোঝায়? কাজের ক্ষেত্রে যে হেজার্ড হয়, হ্যাঁ। হোয়াট কাজের এভার ক্ষেত্রে এ হেজার্ড বাই এনিথিং দ্যাট ক্যান হার্ট, মানে ওয়ার্ক হেজার্ড মানে হচ্ছে কোনো একজন ব্যক্তিকে হার্ট হওয়া বা অসুস্থ করে ফেলে, এরকম কিছু। আচ্ছা, এবার দেখেন টাইপস অফ ইনজুরিস অ্যান্ড ইলনেস, মানে আমরা যে এই হেজার্ডের দ্বারা ক্ষতিগ্রস্ত হই, এই ক্ষতিটা আবার দুই প্রকার। কয় প্রকার ম্যাম? দুই প্রকার। দুই প্রকার, একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। ক্রনিক। হ্যাঁ, ক্রনিক আর অ্যাকিউটের মধ্যে পার্থক্য কি ম্যাম? অ্যাকুটটা হচ্ছে শর্ট টাইম আর ক্রনিকটা হচ্ছে লং টাইম। লং টাইম, তাহলে হয়ে গেছে। এবার আসেন হোয়াই অ্যাক্সিডেন্ট হ্যাপেন, অ্যাক্সিডেন্ট কেন হয়? আমাদের নিরাপত্তার, আমাদের ভুলের কারণে হয়, তাই না? আমরা পিপি হুম, ব্যবহার করি না, তাই না? তাহলে আমরা বলতে পারি না যে আনঅ্যাওয়ারনেস, তাই না? এটা বলতে হুম, পারি। অথবা ডোন্ট নো হাউ টু ইউজ ইকুইপমেন্ট প্রপারলি, আমরা এটাও ইকুইপমেন্ট জানি না, প্রপার। প্রপারলি ইউজ করতে জানি না, এই কথাগুলো এখানে বলছে। তো আসি আমরা একটু নিচে। হোয়াট ইজ অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট কি? অ্যাক্সিডেন্ট হচ্ছে আনওয়ান্টেড ইভেন্ট, আমি যেটা চাই না হুম, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, এটা এখানে বলছে। এক্সিডেন্ট। এইবার এইখানে এটা মুখস্থ করতে হবে, দেখেন এখানে আপনি বলছে অ্যাক্সিডেন্ট ক্যান বি ডিউ টু অ্যাকশন। আচ্ছা, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণগুলো কি কি? হিউম্যান হুম, অ্যাক্টিভিটিস, মানুষের কারণ, ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালস, প্রসেস সিস্টেম, এই প্রসেস চারটা সিস্টেম, কারণে আমাদের কি হয়? অ্যাক্সিডেন্ট হয়। প্রসেস অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, অ্যাকশন অর রিঅ্যাকশন বিটুইন ফোর এলিমেন্টস। আচ্ছা, এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট হয় চারটা এলিমেন্টের কারণে, এটা হচ্ছে এখানে। এবার দেখেন অ্যাক্সিডেন্ট হইলে, প্রেজেন্ট, রেজাল্টটা কি? অ্যাক্সিডেন্ট হইলে কি কি হয় ম্যাম? আমাদের জীবন চলে যায়, আমাদের হ্যাঁ, প্রপার্টি চলে যায়, তাই লস না? অফ লাইফ প্রপার্টি। জি, হ্যাঁ, এই দুইটা বিষয় মনে থাকতে হবে। তাহলে অ্যাক্সিডেন্ট হলে কি ক্ষতি হয়? দুইটা ক্ষতি হয়, লস অফ লাইফ, প্রপার্টি লস, লস অফ প্রপার্টি। অথবা ড্যামেজ অফ প্রপার্টি, এটা বললেও হবে। এবার দেখেন কজ ফর অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের কারণগুলো কি কি, এটা এটা বারবার আসে। এটা আমি একটুকে বলছিলাম, দেখেন আনঅ্যাওয়্যার অফ ডেঞ্জার, তারপরে দেখেন ডিসরিগার্ড ফর সেফটি, নেগলিজেন্স, হুম, লেক অফ আন্ডারস্ট্যান্ডিং, তারপরে দেখেন আনটাইডি কন্ডিশন অফ ওয়ার্ক প্লেস, ইনডিপেন্ডেন্স, লাইট অ্যান্ড ভ্যালিডেশন। ঠিক আছে, এই কথাগুলো একটু মনে রাখতে হবে, এরকম চারটা আসে, চারটা করে লিখতে বলে। তাইলে একটু একটা জিনিস বুঝেন, এখানে কিন্তু জট পাকানো যাবে না ম্যাম, হ্যাঁ। দেখেন এইটা মানেও কিন্তু সেটা, দেখেন কজেস ফর অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্টের কারণগুলো কি কি। আবার এইখানে তো হুম, দেখেন লেখা আছে না যে অ্যাক্সিডেন্ট হ্যাপেন ডিউ টু, মানে অ্যাক্সিডেন্ট হ্যাপেন ডিউ টু। হ্যাঁ, দুইটা মিনিং কিন্তু সেম চলে আসতেছে না? হ্যাঁ, কজেস অফ ফর অ্যাক্সিডেন্ট, এটাও কিন্তু সেটা আসতেছে। কিন্তু এখন আপনাকে যেখানে মাথায় রাখতে হবে, আপনাকে যেখানে লেখা থাকবে ডিউ টু, সেখানে আপনাকে এই চারটা অ্যান্সার লিখতে হবে। যেখানে লেখা থাকবে অ্যাক্সিডেন্ট ফর বা কজ ফর অ্যাক্সিডেন্ট, সেখানে আপনাকে এই কথাগুলো লিখতে হবে। দেখছেন, দুইটা প্রশ্ন কিন্তু এখানেই আচ্ছা আলাদা। আচ্ছা তো আপনি যদি মনে করেন দুইটা এক, আচ্ছা তাহলে আপনি কিন্তু অ্যান্সার করলে সিএস এর সাথে ওই যে অ্যাসেসরের কাছে যে উত্তরপত্র থাকবে, উত্তরপত্রের সাথে মিলবে না, তখনই ধরা খেয়ে আচ্ছা। যাবে। তাহলে যেহেতু এখন না, সুযোগ এটার আছে করেছি। পার্থক্যটা, আনসারের পার্থক্যটা এরকম হলো কেন? মানে এটা কার রিজনটা কি? আচ্ছা, এখানে দেখেন, এখানে আপনাকে বলা হয়েছে, একটু পুরাটা পড়লে বুঝবেন। দেখেন অ্যাক্সিডেন্ট হ্যাপেন ডিউ টু দ্য অ্যাকশন, ঠিক আছে।
হ্যাঁ মানে কোন অ্যাকশনের কারণে সমস্যাটা হইতে পারে, অর রিঅ্যাকশন বিটুইন ফোর এলিমেন্টস, অর্থাৎ মানে অ্যাকশনটা হয় কিসের কিসের রিঅ্যাকশনে, মানুষদের কারণে হয় এটা, ঠিক আছে। এক্স্যাক্টলি আসলে ডিউ টু যখন বলবে আপনি তখন ধরে নেবেন আসলে মূল কারণগুলো কী কী। একটা ক্ষতি হুম হয় কার জন্য, আমার জন্য, আমার মেশিনের হুম জন্য, আমার মেটেরিয়ালসের জন্য, আমি প্রসেস জানি না এই জন্য। এই ডিউ টু হুম বললে আপনি একদম ডিপ থেকে অ্যান্সার করবেন। আর যখন বলবে কজ ফর আচ্ছা অ্যাক্সিডেন্ট, এবার অ্যাক্সিডেন্টের কারণগুলো বলবেন, আমরা অলসতামি করি, আমরা চালাইতে পারি না, এটা হচ্ছে আমাদের দোষ, ঠিক আছে। আমাদের দোষগুলো বলতে কি কি তখন আপনি এগুলো বসে দিবেন। তখন আর আচ্ছা যখন বলবে যে কজ ফর, তখন আপনি ওই যে ইকুইপমেন্টের দোষ, প্রসেসের দোষ, তখন আবার এগুলো আনবেন না, তখন আনবেন আমাদের দোষগুলো, ঠিক আছে ম্যাম। আচ্ছা মানে হিউম্যান হিউম্যান হিউম্যান, যে হিউম্যানের যে দোষটা হয়। দোষগুলো আচ্ছা, এবার অ্যাটিটিউডের জন্য হয়, এইবার দেখেন তো ম্যাম এগুলা কি পড়াই ফেলছি না, টাইপস অফ হেজার্ড 4 প্রকার পাইছেন। হুম আরেকটা হুম আছে নিচে, নিচে দেখেন আরেকটা আছে সাইকোসোশ্যাল আছে। এবার সাইকোসোশিয়াল হ্যাঁ, এখানে আবার ম্যাম কি বলছে দেখেন, এই হেজার্ডের কথাগুলো বলছে। ধরেন এখানে একটা হেজার্ডের কথা বলা হয়েছে, এই হেজার্ডটা কি ধরনের ইফেক্ট ফেলবে, কেমন এক্সাম্পল সেটা। তো এগুলো যদি আপনি ভালো করে বুঝে থাকেন আমার বক্তব্য আলোচনা, তাহলে কিন্তু হয়ে হুম যাবে। এবার আমি একটু দেখি, ইনশাআল্লাহ দেখেন এই দেখেন ইলেকট্রিক হেজার কি, এই যে বার্ন হবে তাই না, স্কিনটা পুড়ে যাবে হুম ইলেকট্রিক হেজারের কারণে। তারপরে দেখেন এখানে বলছে কি নয়েজ, নয়েজও এক ধরনের হেজার তাই না। তারপরে আবার লাস্টটা দেখেন এখানে এই যে ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারি রিলেটেড প্রবলেম কি কি হইতে পারে, এগুলো একটু নিজে নিজে দেখতে হবে আর কি, জাস্ট কনসেপ্ট যেহেতু ক্লিয়ার। হুম হুম হ্যাঁ বায়োলজিক্যাল হেজার, এই চার্টগুলো দেখতে হবে। হুম এবার আসি ম্যাম এখানে সাইকোসোশ্যাল হেজার্ড, উপরে 4টা পাইছি, এখানে একটা পাইলাম না ম্যাম। হুম সাইকোসোশ্যাল হেজার্ড মানে কি, ওই যে স্ট্রেস ফেল করি আমরা, এই যে কি করি, যে কনফ্লিক্ট উইথ ম্যানেজার আর কোয়ার্কার, মাথা মানে কলিগদের হুম সাথে ঝগড়া হয়। তারপর দেখেন হুম পুয়ার ওয়ার্কিং কন্ডিশন, অর্থাৎ কি কাজ করার কন্ডিশনটা খুব কম, হেভি ওয়ার্কলোড, এগুলোর কারণেই কিন্তু আমাদের কি হয়, সাইকোসোশ্যাল হেজার্ড হয়। তাহলে আপনাকে সাইকোসোশিয়াল যদি মেটার বলা হতে পারে হয় যে স্ট্রেস, আপনি প্রথম বলবেন যে সাইকোসোশ্যাল হেজার্ড মানে হচ্ছে স্ট্রেস। কিন্তু যদি বলা হয় স্ট্রেস স্ট্রেসের ফ্যাক্টরস কি, স্ট্রেস কেন হয়, কোন ফ্যাক্টরের কারণে স্ট্রেস হয়, তখন আপনি তিনটা বলবেন। যে আপনি বলতে পারেন টাইম হুম প্রেশার, আপনি বলতে পারেন হেভি ওয়ার্কলোড, আপনি বলতে পারেন পুয়ার ওয়ার্কিং কন্ডিশন, আপনি বলতে পারেন কনফ্লিক্ট উইথ হুম কলিগ আর ম্যানেজার, এগুলো। ম্যানেজার্স টাইম প্রেশার ভায়োলেশন, আমরা এই আরও আরেকটা কারণে হয়, সেটা হচ্ছে ভায়োলেশনের কারণে সাইকোসোশ্যাল হেজার্ড হয়। তাহলে প্রথম কথা আমি আপনাকে আবার নিচ্ছি, সাইকোসোশ্যাল হেজার্ড হয় কেন, সাইকোসোশ্যাল হেজার্ড বলতে কি স্ট্রেস বোঝায়, স্ট্রেস, আরেকটা হচ্ছে মানে ভায়োলেন্স। সাইকোলজিক্যাল বা সোশ্যাল ফ্যাক্টরস হ্যাঁ, যেগুলো হ্যাঁ, সাইকোসোশ্যাল মানে হয় কেন, একটা হচ্ছে স্ট্রেস, আরেকটা হচ্ছে ভায়োলেন্স। ভায়োলেন্স তাহলে এই স্ট্রেস, দুইটা কারণে স্ট্রেস আবার কেন কেন হয়, কনফ্লিক্টের কারণে হয়, হেভি হ্যাঁ ওয়ার্কলোড টাইম প্রেশারের কারণে হয়। এবার ভায়োলেন্সটা আবার কেন হয়, বিভিন্ন হুমকির কারণে, থ্রেটসের কারণে হয়, হ্যাঁ, স্ট্রেসের কারণে হয় হ্যারাসমেন্টের কারণে হয়, হ্যারাসমেন্ট বুলিংয়ের কারণে হয়। হ্যাঁ, এই কথাগুলো আপনি এখানে বলবেন, তুলবেন। আচ্ছা, ডিলিং উইথ হেজার্ড, হেজার্ডের সাথে আপনি কিভাবে ডিল করবেন সেটা এখানে বলছে। উপরে আমরা অলরেডি শিখে আসছি যে হেজার্ডের সাথে কিভাবে ডিল করতে হয়, এখানে এত আলোচনার দরকার নাই। হেজার্ডের সাথে কিভাবে ডিল করতে হয় শিখে আসছি না ম্যাম, আমরা 4টা 5টা ধাপে ম্যানেজ করব তাই না। ম্যানেজ করবো হ্যাঁ হ্যাঁ, চারটা ধাপে এই যে এখানে সেইগুলো লিখছে দেখেন, আবার আইডেন্টিফাই, এক নাম্বার ধাপ আইডেন্টিফাইং হেজার্ড, সেটা লিখছে, দেখছেন। তারপর 2 নাম্বার কি অ্যাসেস হেজার্ড, এটাও আমরা বুঝে অ্যাসেস আসছি। হ্যাজার্ডস অ্যাকশন তারপরে নিব, ফিক্স হ্যাজার্ড অ্যাকশন, অ্যাকশন আর অ্যাকশন ফিক্স। টেকিং অ্যাকশন ফিক্সড হ্যাঁ, মাশাআল্লাহ, দেখছেন আপনার মাথা এখন সব ক্লিয়ার হয়ে গেছে। এই শেষেরটা ধাপ কি, শেষেরটা মনিটর, এখানে আবার লিখছি কি ইভালুয়েট। একটা বিষয় দেখেন, ইভালুয়েট ওনারা এই পৃষ্ঠাগুলো বাড়াইছে শুধু শুধু তাই না, এরা চাইলে কি এগুলোকে এক জায়গায় আনতে পারতো না। আসলে ঘুরাই পেঁচায় একেবারে ইয়ে করছে হ্যাঁ, কেন কেন করছে বলেন তো ম্যাম, এক পেজ লিখলে 500 টাকা পাওয়া যায় এখন, আর আগে লিখলে 300 টাকা পাওয়া যেত। এখন যত পেজ বেশি আচ্ছা লিখলে তত বেশি টাকা। এখন এগুলো হচ্ছে মাস্টার আচ্ছা ট্রেনারদের খেলা, কি করবেন আচ্ছা বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনিও বড় হইলে, আপনি যখন মাস্টার ট্রেনার হবেন তখন এগুলোই করবেন আর কি, আমিও করবো, অসুবিধা নেই, আমরা আচ্ছা এগুলোই করবো, পৃষ্ঠা বাড়াবো আর কি। তবে আমি একটা জিনিস করব জি ম্যাম। যাতে এই যে আপনি যেভাবে বুঝাই দিচ্ছেন এত সহজ করে মানে এত সুন্দর করে স্টেপ বাই স্টেপ এই জিনিসটা ধারাবাহিকতাটা বজায় রাখাটা হচ্ছে সবথেকে বড় টেকনিক্যাল আমার মনে হয় এটা হচ্ছে দক্ষতা কম্পিটেন্সি সঠিক ম্যাম। এবার আমার দেখেন, সিবিএলএম গুলো পড়তে এগুলোই মনে হয়েছে শুধু এবার দেখেন ম্যাম, হেজার্ড ক্লাসিফাইড সিম্বল, অর্থাৎ বিভিন্ন হেজার্ডের জন্য বিভিন্ন সিম্বল ব্যবহার করতে হয় না। এখন জি আপনি হাজার হাজার সিম্বলের কথা জানেন, আপনি যে ফার্স্ট এড বক্সের সিম্বল চিনেন, আপনি ফায়ার এক্সটিংগুইশার চিনেন, এক্সিট ডোর চিনেন,
এটা কি ডেঞ্জারাস, তাই না? এটা কি, এটা মানে যে কোথাও কোনো আগুন জ্বলতেছে, কোনো সমস্যা হচ্ছে, এটা ফ্লামেবল। আর এটা কি, এই যে অক্সিজেন রিলেটেড সমস্যা। এটা কি কি ধরনের সমস্যা? গ্যাস রিলেটেড সমস্যা, তাই না? আপনি জাস্ট একটু বুঝবেন যে আপনি সিম্বলটা চিনেন কিনা, এই সিম্বলটা কিসের, জাস্ট এতটুকু একটু ধারণা নেবেন। এই হচ্ছে বিষয়। এবার আসেন পিপি। পিপি তো আমরা সবগুলো চিনি, কোন পিপি কেন ব্যবহার করে এগুলো এখানে বর্ণনা করছে, আর দরকার নেই। আমাদের মনে হয় এটাতে আরও একটা আছে। এইবার দেখেন, এই যে আমরা এই যে এরকম একটা সমস্যার সমাধান করছিলাম না ম্যাম, একটা এভিডেন্স করছিলাম না, 1 নাম্বার এভিডেন্স। এইবার আসি ম্যাম আমরা 3 নাম্বার ধাপে। ধরেন প্রথমে আমরা হেজার্ড নিয়ে পড়লাম, তারপর আমরা কি ওয়ার্ক প্লেস হেজার্ড নিয়ে পড়লাম। এবার এত সব সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আমরা সেফ থাকবো, নিরাপদ থাকবো। সো নিরাপদ থাকতে হলে আমাকে কি করতে হবে? স্পট দ্য হেজার্ড, অ্যাসেস দ্য হেজার্ড, ফিক্স হেজার্ড, ইভালুয়েট হেজার্ড। দেখেন তো সেই 7টা কথাই এখানে আবার আসছে না? আইডেন্টিফাই হেজার্ড, ম্যানেজিং রিস্কটাই আবার নিয়ে আসছে। কি বুঝলাম না কিছু। যাক, আমরা দুঃখ প্রকাশ না করি। আচ্ছা, কন্ট্রোলিং হেজার্ড এগুলো আপনি জানেন, বা এই বায়োলজিক্যাল হেজার্ড, কেমিক্যাল হেজার্ড এগুলো আপনি সব শিখে আসছেন কিন্তু অলরেডি একটু আগে। আচ্ছা, তারপরে এখানে আসেন, দেখে এবার একটু বুঝতে হবে। দেখেন, আচ্ছা, প্রিভেন্ট ইনজুরি। আচ্ছা, আমরা কোনো ধরনের আহত হলে আমরা কোথা থেকে এই ইনজুরিটাকে প্রিভেন্ট করতে পারি, দূর করতে পারি? সেটা হচ্ছে 3টা জায়গা, 3টা এ। কয়টা এ বলেন তো ম্যাম? 3টা এ। তাহলে এট দ্য সোর্স, এট দ্য পাথ, এট দ্য ওয়ার্কার। মানে একটা সমস্যা আমরা একদম মূল থেকে সরাই দিতে পারি, আরেকটা হচ্ছে মাঝখান থেকে সরাইতে পারি, একটা হচ্ছে ওই ওয়ার্কারকেই আমি সমস্যার মধ্যে যাইতে দিব না। আচ্ছা, তাহলে এইখানে একটু দেখেন, এট দ্য সোর্স এখানে কি বোঝা যাচ্ছে? দেখেন দেখেন ওয়ার্কিং প্রসেসটা ঠিক থাকতে হবে, মানে ওয়ার্কিং প্রসেসটা চেঞ্জ করতে ফেলতে হবে, রিডিজাইন করতে হবে। হ্যাঁ, ওয়ার্কিং প্রসেস অর্থাৎ কাজ করতেছে যেভাবে সেই প্রসেসটা রিডিজাইন করতে হবে। তারপর দেখেন, এই যে শিক্ষার্থীদেরকে যারা কাজ করবে আর কি, এদেরকে বিভিন্ন পার্টে মুভ করতে হবে। মানে এখানে দরকার নাই, এটা করো না, এটা করো, মানে আইসোলেট করে ফেলবেন, রিপ্লেস করে ফেলবেন, সমস্যাগুলো সমাধান করবেন, একই কথা। আর মাঝখান থেকে আপনি কি করবেন? মাঝখান থেকে আপনি সমস্যাটা সমাধান করবেন এবং ওয়ার্কারকে আপনি আরেক দিকে নিয়ে যাবেন, ওরে বলবেন, ওরে প্রসেস শিখাবেন, তুমি এইভাবে করলে সমস্যা হবে না। এইগুলোই কথা। আপনি একটু এগুলো পড়বেন, আমার সিভিএলএমগুলো দাগানো আছে, ঠিক আছে? একটু করতে হবে। এবার আসেন মেথড টু কন্ট্রোল হেজার্ড। আমরা কিন্তু উপরে এতক্ষণ বারবার পড়ে আসছি ম্যানেজিং হেজার্ড। এবার এখানে এসে আমরা আবার শিখলাম কি মেথড অফ কন্ট্রোল এ হেজার্ড। তাহলে কি করব আমরা? কন্ট্রোল হেজার্ড করব, মেথড করব কি কন্ট্রোল হেজার্ড, নিউ হেজার্ড যেন জন্ম না হয়, আর এটা যেন কি হয়, কমফোর্টেবলি অ্যালাউ হয়। মানে এই কথাগুলো উপরের কথাগুলাই, এগুলো নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই। যদি আসে আপনি ঘুরে নিজে থেকে যা লিখবেন তা হবে। আচ্ছা, এবার আসেন পিপি আমরা কেন ব্যবহার করি সেটা আপনি জানেন, পড়ছেন। এই হেড, মাথা বাঁচানোর জন্য, এই যে আমরা দেখেন এই যে কান ঠিক করার জন্য যা ব্যবহার করি, লাউজের জন্য, এগুলো আপনারা দেখলেই বোঝার কথা। এবার কথা হচ্ছে পিপিটা কি হইতে হবে? পিপি মাস্ট বি কমফোর্টেবল অ্যান্ড ফিক্স প্রপারলি হইতে হবে, এবং ওয়েল মেনটেনেন্ট হইতে হবে, গুড কন্ডিশন থাকতে হবে, এবং অ্যাপ্রোপ্রিয়েট থাকতে হবে। নট কেস নিউ হেজার্ড। এই পিপিটা যেন নতুন কোনো সমস্যা জন্ম না দেয়, এটা যেন অ্যাপ্রোপ্রিয়েট হয়, এটা যেন গুড কন্ডিশন হয়, এটা যেন কমফোর্টেবল হয়। তাহলে এখান থেকে 4টা লাইন একদম মুখস্থর মতো করে ফেলতে হবে ম্যাম, কারণ এগুলো মনে থাকে কিন্তু অ্যাসেসমেন্টে আপনার মনে আসবে না, বারবার করতে হবে। এই জন্য প্রসেস কি জানেন? এই যে ফরগেটিং কার্ভস আমি পড়াই নাই, আমি একটা জায়গায় পড়াইছিলাম যে ওই যে হ্যাবিং নামের একজন বিজ্ঞানী আছে, ওনার নামটা কি যেন ভুলে গেছি, পুরার নামটা। উনি বলছে যদি কেউ একদিন পরে পড়লে সে 24 ঘন্টার পর প্রায় 70% ভুলে যায়। এই জন্য সে বলেছে যে প্রথম দিন পড়ার পর পরের দিন আবার পড়বে, তারপরে 3 দিন বাদ দিয়ে আবার পড়বে, 3 দিন বাদ দিয়ে আবার 7 দিন পর পড়লে 1 মাস মনে থাকে। আমাদের দরকার 1 মাস মনে রাখা, অ্যাসেসমেন্ট পর্যন্ত আপাতত। শুনেন একটা জিনিস ম্যাম, পরীক্ষায় লিখতে হলে কিন্তু ভাই মনে রাখতেই হয়, কিন্তু পড়াইতে হলে আপনার মনে রাখতে হয় না। আপনি দেখেন আমি পড়াচ্ছি, আমি তো দেখে দেখে পড়াচ্ছি, আপনি তো খাতা লিখবেন না দেখে দেখা, তার মানে আমার চেয়ে বেশি প্যারায় আছেন আপনি। আমার কাছে স্যার যেটা মনে হয় পয়েন্টগুলো না মনে রাখা খুব কষ্ট, আমার মুখস্থ বিদ্যা খুবই কম,
পয়েন্টগুলো ওই যে পাই ধরে মনে রাখতে পারি না। এটাই হচ্ছে আমার একটা এখন ওই যে প্রবলেম। একটু গল্পে ছলে ছলে মনে রাখতে হবে যে পিপিই গুলা যে আমরা পড়ি, পিপিই গুলার অবশ্যই কেমন হইতে হবে ম্যাম বলেন তো? এটা কমফোর্টেবল হইতে হবে, বুঝছেন? কমফোর্টেবল হইতে আরামদায়ক। হবে। হ্যাঁ। হুম। আপনি একটু মনে মনে তারপরে থিঙ্ক করেন যে হ্যাজার্ড হ্যাঁ, মনে মনে আগে থিঙ্ক করেন যে আসলে হেলমেট তো একটা পিপি, যাতে এটা যে আমি পিপিইটা পরবো। পড়তেছি হ্যাঁ, পড়তেছি কিসের জন্য হ্যাজার্ড থেকে রক্ষা পাওয়ার জন্য সেজন্য সেটা হইতে হবে ওটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হইতে মতো হবে। হচ্ছে কিনা। হুম তাহলে আমরা একটু একদম মনে রাখার মতো করে চিন্তা করেন তো, আমি হেলমেট পরলাম। এখন হেলমেটটা যদি পুরান হয় আমার পরতে ভালো লাগবে না, তাই না? নষ্ট হয় তাহলে হুম তো বুঝতে হবে। কমফোর্টেবল গুড হবে। গুড কন্ডিশন হইতে হবে, গুড কন্ডিশন। হুম তারপরে এটা পরে একটু মজা পাইতে হবে। এখন যদি মাথায় ব্যথা পাই, এই চোখে আমি চশমা দিচ্ছি, এটা যদি আমার ওজন হইতো 5-6 কেজি তাহলে তো আমি পড়তাম না। এইভাবে হিসাব করবেন, তাহলে দেখবেন যে আপনার মাথায় অ্যান্সার চলে আসে। আচ্ছা। তারপর আসেন ম্যাম, এই টাইপস অফ ইমার্জেন্সি। ইমার্জেন্সির আবার কয় প্রকার আছে? অনেকগুলো প্রকার আছে, দেখছেন? ফায়ার রিলেটেড ফায়ার অ্যান্ড এক্সপ্লোজন, তারপরে ইনজুরি, হেজার্ডাস, তারপরে কি ভায়োলেন্স, এগুলো আছে। এই টাইপসগুলো একটু মনে রাখতে হবে, এগুলো মুখস্থ বিদ্যা, এগুলার কোনোভাবে বোঝানোর অপশন নাই। হুম আচ্ছা, এবার আসেন এ ওয়ার্কপ্লেস ইমার্জেন্সি প্লাস। এই প্রশ্নটা বারবার আসে। মানে আমরা যে ইমার্জেন্সি প্রসিডিউরস মেনটেন করি না আমাদের অফিসে, সেই প্রসিডিউরসের মধ্যে কি কি থাকবে? মানে আমরা আমাদের প্রত্যেকটা অফিসে কি করতে হবে? ইমার্জেন্সি প্ল্যান ইমপ্লিমেন্ট করতে হবে। এবং সেটার মধ্যে আপনি কি করবেন? ইমার্জেন্সি প্রসিডিউরস বলবেন না, আপনি 349-এ ফোন দিতে হবে, ওইটার নাম্বারটা বলে দিবেন। আপনি আচ্ছা। একটা অফিসে গেলেন, অফিসে গেলে আপনার সাথে একজন যে কোনো কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলো, তো এই খারাপ ব্যাপারটা আপনি কার কাছে নালিশ করবেন? ওইটা আপনি নিজেই জানেন না, তাহলে তো এটা হইল না। সো এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের মানুষ যদি একটা দেওয়ালে লেখা রাখে কোনো সমস্যা হইলে এই নাম্বারে ফোন করবা, তাহলে এটা ভালো হয় না? এটা হচ্ছে ইমার্জেন্সি প্ল্যানের মধ্যে কি কি ইনক্লুড থাকে। ছোট্ট করে আবার বলি মনে রাখার মতো, ইমার্জেন্সি প্ল্যানের ভিতরে কি কি ইনক্লুড থাকবে? সেটা হচ্ছে রিপোর্টিং ইনক্লুড প্রসিডিউরস, রিপোর্ট করবে কিভাবে, এটার প্রসিডিউরস থাকবে। তারপরে অ্যালার্ম সিস্টেম ডিসক্রাইব করা থাকবে। তারপরে প্রত্যেকটা ক্যান্ডিডেটের রেসপন্সিবিলিটি থাকবে। দেখবেন বড় বড় প্রতিষ্ঠানে গেলে দেখা যায় না, একটা চার্ট থাকে, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ওদের নাম নাম্বার লেখা থাকে, ইমেল সহ একটা চার্ট থাকে না? জি তার মানে জি সেটা হচ্ছে যে রেসপন্সিবিলিটিস বন্টন করা থাকে। তারপর দেখেন স্ক্যাপ, এটা আমিও বুঝি নাই। দেখেন সেফ মিটিং এরিয়া থাকবে। তারপর দেখেন কমিউনিকেশন মেথড থাকবে, নেম অ্যান্ড নাম্বার, কি পিপল, প্রত্যেকটা কি পিপলের নাম নাম্বার থাকবে। তারপর দেখেন রেগুলার ড্রিলস, এগুলো থাকবে। ম্যাপ অফ দ্য বিল্ডিং। তাহলে এখন বলেন তো, চারটা কি আপনার মনে আছে? বলেন তো ইমার্জেন্সি প্ল্যানের মধ্যে কি কি ইনক্লুড থাকবে? একটা হবে রিপোর্টিং সিস্টেম থাকতে হবে, অ্যালার্ম থাকতে হবে। হ্যাঁ, তারপরে রেসপন্সিবিলিটিস থাকতে হচ্ছে হবে, কি রেসপন্সিবিলিটি আর ডিউটি থাকবে সেগুলো থাকতে হবে। ম্যাপ অফ দ্য বিল্ডিং তার থাকতে হবে। ম্যাপ অফ দ্য বিল্ডিং ম্যাপ থাকতে অফ দ্য হবে। বিল্ডিং থাকলেই তো ইমার্জেন্সি এক্সিস্ট, সে আসলে বের হইতে পারবে, এদিক দিয়ে দৌড়ে দৌড়ে বের হবে, তাই না? হুম তাহলে এখন একটু দেখেন, এই যে আপনি এটাকে ফিল করেন, তাইলে দেখবেন যে আপনার আর মুখস্থ করতে হবে না। যে আসলে আমি একটা অফিসে গেলাম, অফিসে আমার সাথে কোনো একটা খারাপ কিছু হইলো, সেক্ষেত্রে আমাকে কোন প্ল্যানটা সাহায্য করতে পারে? এমন একটা প্ল্যান সাহায্য করবে যেই প্ল্যানের মধ্যে ইমার্জেন্সি নাম্বার থাকবে, ইমার্জেন্সি সিস্টেম থাকবে, প্রসিডিউর থাকবে, ইমার্জেন্সি অ্যালার্ম থাকবে। তারপর আমার কার কাছে আমি বলবো, কে এটার জন্য রেসপন্সিবল তার সম্পর্কে বর্ণনা থাকবে। আমি এখান থেকে কীভাবে দৌড়ে পালাবো সেটার ব্যাখ্যা বর্ণনা করা থাকবে। যদি আপনি এভাবে থিঙ্ক করেন, মানে এটাকে ভালোবাসা মনে করেন, দেখবেন আপনার মুখস্থ করতে হবে। এবার আসেন, দেখেন ইউর ওয়ার্ক প্লেস মে হ্যাভ ইমার্জেন্সি ইকুইপমেন্ট অ্যাভেলেবেল। অর্থাৎ আপনি দেখবেন যে আপনার ওয়ার্ক প্লেসে কোন কোন জিনিসগুলো আছে কিনা। ফায়ার এক্সটিংগুইশার থাকতে হবে, ফায়ার ব্ল্যাঙ্কেট থাকতে হবে। তারপর দেখেন এই যে এখানে কি বলছে, এটা স্ট্রেচার মনে হয়, এটা হচ্ছে ওই যে মানুষ আহত হইলে যে চেয়ারে শোয়ায় না, দুজন উস্কায় নিয়ে যায় দুই পাশে হ্যাঁ ধরে, হ্যাঁ লাশের খাটিয়ার মতো সেটা। খাটিয়া ফ্ল্যাশ লাইট থাকতে হবে, স্পিল কিটার থাকতে হবে। এই হচ্ছে ওয়াশ করার মতো বিষয় থাকতে হবে, শাওয়ার গোসল করার মতো জায়গা থাকতে হবে। তাহলে এখন এই প্রশ্নটা একটু কীভাবে মনে রাখবে সেটা দেখেন। আচ্ছা, কোন ইমার্জেন্সি ইকুইপমেন্টগুলো অ্যাভেলেবেল থাকতে হবে প্রতিষ্ঠানে? টয়লেট থাকতে হবে, এক কথায় বলেন। লাইট হুম থাকতে হবে, টর্চ লাইট থাকতে হবে। তারপর টর্চ কি লাইট থাকতে হবে? থাকতে হবে, আগুন লেগে গেলে ফায়ার ফায়ার ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট থাকতে থাকতে হবে, হবে, ফায়ার এক্সটিংগুইশার থাকতে এক্সটিংগুইশার হবে। থাকতে হবে। আর কি কি থাকতে হবে ম্যাম? এইগুলো ছাড়া একটু বের করেন তো নিজে নিজে। এক একটা ওই যে চোখে মুখে কিছু পড়ে থাকলে একটা
বেসিন ফার্স্ট এইড টাইপের বক্স কিছু থাকতে থাকতে হবে, হবে। এটা বলতে পারি ফার্স্ট এইড হ্যাঁ, বক্স থাকতে হবে। ফার্স্ট তারপর এইড বক্স থাকতে হবে। পানি থাকতে হবে, পানি টানি খাইতে হবে না মাঝে মাঝে পানি সমস্যা পানি হলে। থাকতে হবে। এইরকম আর কি, নিজে থেকে যা পারেন লিখবেন, কথা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার হলে লেখা যায়, সবাই উত্তরগুলো নেয়। এবার আসেন আপনি এগুলো সব চেক করবেন কিভাবে, আপনি এই ধরনের কিছু কোশ্চেন করবেন, এই কোশ্চেনগুলো আপনি বোঝার কথা আসলে। এবার আসেন ম্যাম, আমরা এখানে দেখি যখন আপনি হার্ট হবেন, ধরেন আপনি ঘুরে পড়ে গেছেন বা আপনার মাথা ফাইটে গেছে, আল্লাহ না করুক, তখন আপনি কি করবেন ম্যাম? সবার প্রথম কাজ কি হবে আপনার? ফার্স্ট এইড। ফার্স্ট এইড নেবেন। তারপরে কাজ কি হবে? তারপরে হচ্ছে সুপারভাইজারকে ডাকতে হবে। সুপারভাইজারের কাছে যেভাবে হোক খবরটা পৌঁছাবেন, তারপর আপনি মেডিকেলে চলে যাবেন। মেডিকেলে যেতে হবে। এটা হচ্ছে বিষয়। তাহলে এখানে দেখেন, এখানে বলছে গেট হার্ট, যখন আমরা হার্ট হব ইউর জবের ক্ষেত্রে, ওয়ার্ক প্লেসে বা সেফটি যেই কোনো জায়গায় হব, সেক্ষেত্রে আমরা আমাদেরকে রক্ষা করার চেষ্টা করব। এই হচ্ছে পয়েন্টগুলো আর কি। এবার এখানে কিছু কথা, এগুলা খুব বেশি বেশি করে আমি পড়ছিলাম, পড়াইছিলাম, সব দাগানো আছে, বুঝতে পারছেন? তো এইগুলো একটু হ্যাঁ, পড়তে হবে আর কি। ইমার্জেন্সি প্রসেসে কি করতে হয়, এই প্রসেসগুলো শেষ আমাদের এইটা পুরাটা। এখন আচ্ছা। সিবিএলএমগুলো যখন পড়বেন ম্যাম, সিবিএলএমের শেষের দিকে যে কিছু অ্যান্সার আছে না, এই যে দেখেন, এই যে ইফ ইউ গেট হার্ট হোয়াট শুড ইউ, দেখেন এই প্রশ্নটা মাত্র কমন পড়ছে না আমাদের। তারপরে দেখেন তো এই যে এ ওয়ার্ক প্লেস ইমার্জেন্সি প্ল্যান শুড ইনক্লুড, এটা এই প্রশ্নটাও তো কমন পড়লো। তারপর প্ল্যান, দেখেন হ্যাঁ, কি রাইট কি ডাউন থাকতে দ্য হবে নেম প্ল্যানে। অফ পিপি, মানে এই পিপি গুলো ছবি দিয়ে দিলে এইগুলোর নাম লিখতে পারবো না আমরা। এগুলো, হ্যাঁ, হ্যান্ড গ্লাভস আর একটা হচ্ছে বুট, বুট পারি আমরা। আচ্ছা, সেফটি শু। তাহলে আমরা এই প্রশ্নগুলো পারি। এবার উপরের প্রশ্নগুলো একটু দেখি তো, দেখেন পড়ার মতো পড়লে কিন্তু সব সহজ, কঠিন বলে কোনো কিছু নাই। ওই যে মুখস্থ বিদ্যা নাই এটা বলাও যায় না, আপনি গল্পের ছলে ছলে মনে রাখার ব্যবস্থা করলেও কিন্তু রাখা যায়। তো তাইলে আমাদের এই সিভিএলএমটা শেষ ম্যাম। এখন কি ম্যাম ধৈর্য আছে নাকি আজকে ছেড়ে দিব না আরেকটা ধরবো? আমি কিন্তু না, পারবো। না, আপনি, আমার ধৈর্য আছে। স্যার আপনি আমাকে ওয়ার্ক ইফেক্টিভিটিটা একটু সহজ করে দেন, তাহলে আমি আজকে আর 1 ঘন্টা পড়বো নিজে নিজে। 12টার পর থেকে একটা পর্যন্ত পড়বো আমি। এটা আজকে একদম মানে এটা পড়ে শেষ করে দেব। ওয়ার্ক ইফেক্টিভিটিটা হ্যাঁ, আমাকে তাহলে একটু আমাকে একটু আপনি ইনশিওর করেন, বলেন তো আপনার 1 মাস মনে থাকার জন্য কিভাবে কিভাবে পড়তে বলছিলেন একদম উনি? 1 মাস মনে থাকার জন্য কিভাবে পড়তে 1 বলছিলেন? মাস প্রথম দিন পড়লে সেটা হচ্ছে প্রথম দিন, তারপরের 24 দিন, ঘন্টার মধ্যে ভুলে যাব 7 দিন। 70%। আর তারপরে হচ্ছে দ্বিতীয় দিন পড়তে হবে, তারপরে হচ্ছে পরে 7 দিন পড়তে হবে। হ্যাঁ, আর নিয়মটা হচ্ছে আজকে যে পড়ছেন কালকে পড়বেন, 3 দিন পর পড়বেন, হ্যাঁ, আবার 7 দিন পর 3 দিন। পড়বেন। আর পড়তে হবে না, অ্যাসেসমেন্টে বসে যাবেন 1 মাসের ভিতরে, আপনার প্ল্যান থাকবে 1 মাসের মধ্যে বসে যাবো। তাহলে কি হবে, এই যে কার বলতেছে, বিজ্ঞানীরা বলতেছে যে আপনি ভুলে যাবেন, কিছু করার নাই, আসলে ভুলে যাবেন। এই জন্য আমার কথা হচ্ছে যে যারা আমার কাছে পড়ে, দেখা যায় যে 5 দিন প্রিপারেশন নেয়, 10 দিনে সার বলে মাথা গরম করে ফেলে। পরে কি হয় জানেন? হুম, পরে সে আমার, হুম, আমি তারে এবার তারে ডাকি যে আপু ভাইয়া ভালো আছেন, কেন আসেন না? সে বলে কি জানেন, স্যার আমাদের একটা চাকরি হয়েছে স্যার। আমি বলি কংগ্রেচুলেশন। তারপর সে বলে স্যার আমি তো ভুলে গেছি সব। হ্যাঁ, ভুলেই তো যাবেন, কিছু করার নেই, আবার প্রিপারেশন নেই। তো এই জায়গায় নিয়ম হচ্ছে কি, আমাদের যদি মানে অধিকার থাকতো যে এর একদম ডিরেক্ট মানে শপথ করায় নিতাম যে 1 মাসের মধ্যেই আপনাকে অ্যাসেসমেন্টে বসতে হবে, 1 মাসেই করতে হবে, তাহলে দেখতেন যে কনফিডেন্সের হার অনেক বেড়ে যেত। হুম, অনেক ক্যান্ডিডেটকে আমি চিনি, যে কমপক্ষে আমি 200 ক্যান্ডিডেটকে দেখছি, কিন্তু 200 জনের মধ্যে আমি কম্পিটেন্সির হার আমি 20-30 জন পর্যন্ত আনতে পারি নাই। কেন? সে বসেই না, সে ভয় পায়। সমস্যা হচ্ছে এটা। এবার আসি ম্যাম, তাহলে আমরা ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন টিভিএড সেক্টরটাতে ধরি একটু, হ্যাঁ? জি। আচ্ছা, এইটা কি একটু ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমি আপনার আমার, কিছু কোশ্চেন করবো আগে আপনাকে, হ্যাঁ? জি বলেন। এই এটা তো টিভিএড সেক্টরের একটা পড়া, তাই না? তো টিভিএড জি। সেক্টরের আগেও তো এক ধরনের পড়ালেখা ছিল। তো ওই পড়ালেখার ক্ষেত্রে এই টিভিএড সেক্টর যখন নতুন সেক্টরটা আসবে, এটা কেন আসছে? এটা আসছে তার কারণ ছিল যে কিছু পুরাতন সিস্টেমে কিছু সমস্যা ছিল। ওই পুরাতন সিস্টেমের কি কি সমস্যা আছে, সমস্যাগুলো একটু বলেন তো ম্যাম। আমি কিন্তু আমার ওই স্লাইডে অনেক সুন্দর করে লিখছিলাম, বলছিলাম। পুরাতন সিস্টেমের এটা মানে কেন রিফর্ম করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, রিফর্মটা কেন করা হয়েছে, হ্যাঁ এটাই। মানে পুরাতন আচ্ছা, সিস্টেমে সমস্যা ছিল বলে বিদায় তো রিফর্ম করা হয়েছে। এখন জি, রিফর্মটা কেন করা রিফর্ম। হয়েছে বলেন। জি, জি, এই ইয়েটা কি পয়েন্টটা মনে আছে কি রিফর্ম? এটা করা হয়েছে হচ্ছে আপনার এই টিভেটটাকে মডিফাই করার জন্য।
মানে আমি তারপরে বলতে চাচ্ছি যে আপনার আগের এল সমস্যা কি ছিল ম্যাম সেটা বলতে হবে। হ্যাঁ মানে আগের যে একটা সিস্টেম ছিল না, টিভির সিস্টেমটা তো নতুন সিস্টেম, জি কিন্তু আগের সিস্টেমের সমস্যা কি ছিল সেটা বলেন। আগের সিস্টেমের সমস্যা ছিল কি ছিল? এই মানে আমরা পড়ালেখা করছি কিন্তু জব পাই না, এটা সমস্যা না? হ্যাঁ 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 অনার্স মাস্টার মানে শেষ। এটা হ্যাঁ এটা মানে হচ্ছে আপনার ইয়ের সাথে রিলেটেড না, হ্যাঁ মানে আমরা আগের সিস্টেমটাই সিমিলারিটি না। পুরো পচা সিস্টেম ছিল। তারপরে এই যে স্কিল গ্যাপ, তাই না, আমাদেরকে শুধু এক গাদা বই মুখস্থ স্কিল করাইছে, তাই না? কিন্তু আমরা কখনো হ্যাঁ বাস্তবে করি নাই। শুধু বই মুখস্থ করছি কিন্তু বাস্তবে করি নাই। তারপরে দেখেন ইন্ডাস্ট্রিতে আমরা গিয়ে কাজ করতে পারি? ইন্ডাস্ট্রির সাথে আমাদেরকে কোনো প্রতিষ্ঠান লিঙ্ক করায় দিছে বলেন? দেয় নাই। এই যে আমি অনার্স মাস্টার্স পাস করছি, আমার প্রতিষ্ঠান আমাকে কয়টা চাকরি ম্যানেজ করে দিছে বলেন? আমরা নিজে থেকে সব করতেছি না? আমরা আউটগোয়িং ট্রেনিং, অর্থাৎ আমাদেরকে তারা একবার আউটগোয়িং ট্রেনিংয়ে যাইতে দিচ্ছে না। লিমিটেড কেরিয়ার অপরচুনিটি, যখন এই টিবিএড সেক্টর দেখলো এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মেজর সমস্যা তারা দেখলো, তখনই তারা এই রিফর্ম এজেন্ডা নিয়ে চিন্তা করছে। বুঝতে হুম পারছেন ম্যাম? এবার এবার আমাকে একটু বলেন জি তো সমস্যাগুলো কি কি ছিল। কি বই খুলতেছেন আপু? হ্যাঁ আমি ওই জিনিসটা লিখছি তো একটা জায়গায়, আমি ওটা মনে করতে পারতেছি না আপনার কথা বলার সাথে, ওই জন্য আমি এটা খেয়াল করতেছি। না, ওইটা ওইটা না লেখারই কথা, আমি আপনাকে একদম ডিপ থেকে আনার চেষ্টা করতেছি। মানে টিবিএড আচ্ছা আচ্ছা সেক্টরটা আসলো কেন? টিবিএড সেক্টরটা আসার দরকার ছিল কি? বাংলাদেশে তো এই যে একাডেমিক পড়ালেখা আছে না, মানুষ তো ইঞ্জিনিয়ার হচ্ছে, হচ্ছে না? আচ্ছা মানুষ এই বুয়েট চুয়েটে পড়তেছে না, হচ্ছে, কিন্তু কত যে টিবিএড সেক্টরটা জন্ম দেওয়ার মানেটা কি? জন্ম হুম দেওয়ার কারণটা কি? তার কারণ হচ্ছে যে দেখলো যে এই যে আমরা যে একাডেমিকলি পড়ে আসতেছি, এই পড়ে আসলে আমাদের স্কিল গ্যাপ আছে, আমরা শুধু বই পড়ে পড়ে আসতেছি। কত সূত্র অ্যাপ্লাই করছি, তাই না? এগুলো অ্যাপ্লাই করে কাজ করছি, করি নাই, তাই না? বীজগণিত কেন হুম কাজে লাগে? কাগজ তৈরি করার ক্ষেত্রে কাজে লাগে, কিন্তু আমরা কোনোদিন কি কাগজ তৈরি করছি? কয়জন স্টুডেন্ট না করছে? তো সবাই এক গাদা শিখায় রাখছে, কিন্তু আমাদেরকে হ্যান্ডে প্র্যাকটিস করায় নাই। হুম তো এরকম সমস্যাগুলো ফেস করছে, যেমন দেখা আমাদেরকে পড়াইছে কিন্তু আমরা চাকরি পাই নাই, চান্স ছিল। স্কিলড হয়নি হ্যাঁ, হুম স্কিল হয় নাই, আমাদেরকে ইন্ডাস্ট্রির সাথে লিঙ্ক করায় দেয় নাই, কোনো প্রতিষ্ঠান লিঙ্ক করায় দেয় নাই, দিচ্ছে না। শুধু আমরা এখন বুঝি আমাদের এই যে ট্রেডিশনাল পড়া, আমরা বুঝি যে বিসিএস ক্যাডার হব, টিচার হব, ট্রেনার হব, সরকারি চাকরিজীবী হব। কোনো সেক্টরে কি আমাদেরকে শেখাচ্ছে যে তুমি একটা আপেল বানানো শিখাও, তুমি এই একটা প্রসেস উদ্ভাবন করা শিখাও? এগুলো কোনো প্রতিষ্ঠানই সহজে শিখাচ্ছে না। তারপরে এখন শিক্ষা ব্যবস্থা নিয়ে কি বলবো আপু, এই যে পাকিস্তানি আমলে যে এই যে বড় বড় স্থাপত্যগুলো বাংলাদেশে হইছে, এরপর থেকে বড় বড় প্রতিষ্ঠান কই হয়েছে দেখেন। হয়তো আপনি বলবেন যে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় দাখিল মাদ্রাসা হয়েছে, হাই স্কুল হয়েছে, প্রাইমারি স্কুল হয়েছে, ওইগুলো তো ভিত্তি, ঠিক আছে, মানলাম। কিন্তু আপনি এই যে বড় বড় এই যে বিকেটিটিসি গুলা, বড় বড় যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এগুলো কিন্তু সেই পাকিস্তানি আমলের, তাই না? এখন আস্তে আস্তে হচ্ছে যদিও। এই ধরনের সমস্যাগুলো দেখে টিবিএড সিস্টেমটা আসছে। টিবিএড সিস্টেম আইসাই কি করলো, রিফর্ম করার চেষ্টা করলো। তাহলে রিফর্ম এজেন্ডাগুলো কি কি ম্যাম বলেন তো? হ্যাঁ রিফর্ম এজেন্ডা গুলো হচ্ছে এনএসডিএ এনটিভিকিউএফ, হুম, মানে একটা ফ্রেমওয়ার্ক নতুন নিয়ে আসলো, আর কি কি আনবে? তারপরে কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম আনলো, তারপরে হচ্ছে টিভি ডাটা সিস্টেমটা ডাটা সিস্টেম আরপিএল, আনলো, আরপিএল আনলো। হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এইটা যে একটা নিউ ডিমান্ড ড্রাইভ এন্ড কোর্স, নতুন নতুন কোর্স একটা আনবে, নতুন নতুন কোর্স নিয়ে আসবে। টিচারদেরকে তারপরে শিখাবে, প্রিন্সিপালদেরকে টিচারদেরকে ট্রেন আপ করাবে, টিচার এবং অ্যাপ্রেন্টিসশিপ করাবে, প্রিন্সিপাল মনে আছে? অ্যাপ্রেন্টিসশিপ করাবে, হ্যাঁ অ্যাপ্রেন্টিসশিপ এবং নিউ ট্রেনিং। চমৎকার হয়ে গেছে তাহলে। এবার হুম এনএসডিপি বলতে কি বুঝেন? ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, পলিসি। এই পলিসির মধ্যে কি কি বর্ণনা করা থাকে? ওই উপরের এজেন্ডাগুলি বর্ণনা করা থাকে। হ্যাঁ হ্যাঁ উপরের যে যে জিনিসগুলো আছে সেগুলো। হ্যাঁ, ওগুলো নিয়ে বর্ণনা করা, তাহলে আমরা এটাও বুঝে গেলাম। এখন তাহলে যদি বলা হয় দ্য মেইন ফিচার অফ এনএসডিপি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসির মেইন ফিচার কি, ওই উপরে যা বলছেন এগুলোই উত্তর বলে দিবেন। এবার হ্যাঁ বলেন মেইন ম্যাম, ফিচার এনটিবিকিউএফ কি? ন্যাশনাল এনটিভিকে হচ্ছে ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। কি ফ্রেমওয়ার্ক? ফ্রেমওয়ার্ক এটার ভিতরে কি আছে? এটা হচ্ছে কি, ইজ এ সেট অফ প্রিন্সিপাল অফ অ্যান্ড গাইডলাইন্স, ইজ এ হ্যাঁ সেট অফ প্রিন্সিপাল অ্যান্ড গাইডলাইন্স। গাইডলাইন্স। তাহলে আমরা সেটা বুঝলাম। তাহলে এনটিবিকিউএফ এর লেভেল কয়টা?
এনটিপিকিউএফ লেভেল 6টা। 6টার 5 নাম্বার লেভেলের মানে দায়িত্ব কি? 5 নাম্বার লেভেলের দায়িত্ব হচ্ছে এটা হচ্ছে হাইলি স্কিলড ওয়ার্কার। না, হাইলি স্কিল ওয়ার্কার না। এখানে এই দেখেন, এখানে হাইলি স্কিল ওয়ার্কার বলতে কিছুই নাই। আছে, হ্যাঁ, হাইলি স্কিল ওয়ার্কার, ঠিক আছে, গুড। কিন্তু এটা একটা সুপারভাইজার প্লাস হাইলি স্কিল ওয়ার্কার, ঠিক আছে ম্যাম। কিন্তু আপনার দেখবেন, আপনার এই কনফিউশনে ফেলার জন্য দেখবেন যে হাইলি স্কিল ওয়ার্কারটা বলবে না, সুপারভাইজার বলবে। কিন্তু বিএনকিউএফ নাম শুনেছেন? হ্যাঁ, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। এটা হচ্ছে কি এখন যেটা নতুন একটা ফ্রেমওয়ার্ক, তাই না? নতুন একটা ফ্রেমওয়ার্ক। ওইখানে আবার এই সুপারভাইজার কি লেভেল 4 এ না 5 এ? এখানে সুপারভাইজার লেভেল এনটিবিকিউএফ এ কিন্তু লেভেল 5 এ সুপারভাইজার। তাহলে হ্যাঁ, আর 4 এ বিএনকিউএফ এ লেভেল সুপারভাইজার কোন লেভেলে? বিএনকিউএফ এ সুপারভাইজার 4 লেভেলে না, 5 লেভেলে। একটা বিষয় মনে রাখবেন, আমি এটা বুঝাই দিচ্ছি। মানে এইখানে দুইটা লেভেল আছে না ম্যাম, খেয়াল করেন একটু। এই যে এইখানে দুইটা লেভেল, একটা হচ্ছে কি হাইলি স্কিল ওয়ার্কার আর একটা হচ্ছে সুপারভাইজার, তাই না? এই বিএনকিউএফ কি করছে, সরি এনটিবিকিউএফ কি করছে, এই দুইটারে এক জায়গায় নিয়ে আসছে, লেভেল 5 এ নিয়ে আসছে। কিন্তু বিএনকিউএফ কি করছে, এই হাইলি স্কিল ওয়ার্কারকে 4 এ নিয়ে আসছে, সুপারভাইজারকে 5 এ নিয়ে গেছে। মনে থাকবে এই কথাটা? হ্যাঁ, মনে থাকবে। তাহলে এখন একটা জিনিস দেখেন, মানে এনটিবিকিউএফ বলেন আর বিএনকিউএফ বলেন, দুই জায়গায় কিন্তু সুপারভাইজার কমন, রাইট? এখন আমরা কি করি জানেন, আমরা ভুল করি কোথায়? আমরা ওই যে বিএনকিউএফ এ শিখাচ্ছি সুপারভাইজার হয় 6 এ বা এর 5 এ, তখন আমরা সব এলোমেলো উল্টা উত্তর দিয়ে আসি। এটা ভুল হয়। আমি এটা মনে রাখছি, বেসিক ওয়ার্কার হচ্ছে আপনার এনটিপিকিউএফ, হ্যাঁ, বেসিক ওয়ার্কার 1 থেকে শুরু। আর বিএনকিউএফ এর 1 শুরু হচ্ছে বেসিক স্কিল ওয়ার্কার। সঠিক। কিন্তু ঠিক আছে, মনে যেভাবে রাখছেন, কিন্তু সামনে আগাইতে আগাইতে গিয়ে কিন্তু এই সুপারভাইজার আর হাইলি স্কিল ওয়ার্কার এখানে কিন্তু দুইটা একটার মধ্যে চলে আসছে। হ্যাঁ, এটা তাহলে এই কনফিউশনটা আজকে দূর হয়েছে না ম্যাম? জি, একদম কনফিউশনটা দূর হয়েছে, গুড। তাহলে এটা হয়ে গেল। প্রিবুক 1 প্রিবুক 2 কাদের জন্য? এটা হচ্ছে পোর এবং যারা লো লিটারেসি, নন লিটারেসি, হ্যাঁ সেটাই, হ্যাঁ, এই কথাটা এখানে বলে। প্রিবুক হচ্ছে কাদের জন্য? আন্ডার প্রিভিলেজড জন্য, পোর এন্ড আন্ডার প্রিভিলেজড গ্রুপের জন্য। আন্ডার প্রিভিলেজড, নন প্রিভিলেজড। এবার বলেন কম্পিটেন্সি টাইপ কয়টা? একটা কম্পিটেন্সি টাইপ হচ্ছে তিনটা। কম্পিটেন্সি তিনটা, হ্যাঁ, কেএসএম। দেখছেন জানা জিনিসটা দেখেন, নোট খাতা দেখেন না আপনি এইজন্য দুই দিকে কনসেন্ট্রেট করতে পারতেছেন। আপনি নিজে থেকে বলার চেষ্টা করেন, আপনি অনেক বেশি পারবেন। কম্পিটেন্সি টাইপ কয়টা? কম্পিটেন্সি টাইপ হচ্ছে তিনটা, কেএসএম, হ্যাঁ, কেএসএ, হ্যাঁ, কেএসএ, নলেজ, স্কিল, অ্যাটিটিউড। এখন এই তিনটারে আপনি তিনটা এস দিয়ে রূপান্তর করেন তো, বলেন এই তিনটারে আপনি তিনটা এস বানান তো, কিভাবে বানাবেন? এই কে এস এ, এই তিনটাকে আপনি তিনটা এইচ বানান। ম্যাম পারবেন? এইচ বানাবো? তিনটা এইচ বানাবেন। নলেজের সাথে কিসের সাথে যায় বলেন তো? হেডের সাথে যায় না? আচ্ছা আচ্ছা, 3H। হ্যাঁ, স্কিলের সাথে কি যায়? হ্যান্ড। আর অ্যাটিটিউডের সাথে কি যায়? হার্ট। মাশাআল্লাহ, তাহলে আমি আপনাকে আরেকটা সিভিলমে পড়া এখানে শেষ করে ফেলাইছি, মাশাআল্লাহ। এখন আপনি আমারে বলেন এই কম্পিটেন্সি আর সিএস এর মধ্যে পার্থক্য কি? কম্পিটেন্সি আর সিএস মানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, আর কম্পিটেন্সি, এই দুইটার মধ্যে তফাৎ কি? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড হচ্ছে মানদণ্ড, কোনো কিছু, এটা একটা স্ট্যান্ডার্ড ধরে এই কম্পিটেন্সিটাকে যাচাই করা হয়। কোষ্ঠীপাথর, আপনি আপনার ভিডিওতে যেটা শুনছি, কোষ্ঠীপাথর, ওটা ছিল পারফরম্যান্স ক্রাইটেরিয়া। সিএস হচ্ছে কোষ্ঠীপাথর। পারফরম্যান্স ক্রাইটেরিয়া, হ্যাঁ। এখন ম্যাম দেখেন, এই জায়গাটায় আমরা ভুল করি, তাইলে আমি সঠিক জায়গায় ধরছি, তাই না? আমি একটু বলি, যেমন একজন কর্মী কি কি করতে হবে, কি কি জানতে হবে, যেখানে লেখা থাকে সেটা হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, ঠিক আছে? আর কি কি জানতে হবে সেটা হচ্ছে কম্পিটেন্সি। তাহলে একটা মূল তফাৎ পাচ্ছেন, লেখা থাকে যেটা, সেটা হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড।
মানে ডকুমেন্ট আকারে। ডকুমেন্ট আকারে। তাহলে আপনি এটা বলতে পারেন যে সিএস মিনস ইন্ডাস্ট্রি ডিটারমাইন রিটেন স্পেসিফিকেশন অফ পারফরমেন্স। বলেন তো এই কথাটা আমার সাথে একবার বলেন যে ইন্ডাস্ট্রি ডিটারমাইন রিটেন স্পেসিফিকেশন অফ পারফরমেন্স। written specification of performance অথবা আবার industry এভাবে বলতে পারেন, determines written অথবা এভাবে বলতে পারেন specification of রিটেন, performance প্রথমে রিটেন শব্দটা বলতে পারেন, রিটেন ইন্ডাস্ট্রি ডিটারমাইন স্পেসিফিকেশন অফ পারফরমেন্স। এটা হচ্ছে সিএস এর সংজ্ঞা, মানে এটা হচ্ছে কম্পিটেন্সির সংজ্ঞা, সরি সিএস এর সংজ্ঞা। রিটেন ইন্ডাস্ট্রি ডিটারমাইন স্পেসিফিকেশন অফ পারফরমেন্স, এটা হচ্ছে সিএস এর সংজ্ঞা। আর শুধু কম্পিটেন্সির সংজ্ঞা কি? কম্পিটেন্সির সংজ্ঞা হচ্ছে যে কম্পিটেন্সিস মিনস এইটা, এটা হবে, হ্যাঁ, এই যে দ্য মেজারেবল অবজারেবল নলেজ স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। অথবা আপনি বলতে পারেন দ্য কম্বিনেশন অফ নলেজ স্কিল অ্যাটিটিউড অ্যান্ড জব রোল এনভায়রনমেন্ট। কম্পিটেন্সির সংজ্ঞাটা আবার বলি, কম্পিটেন্সি মিনস দ্য কম্বিনেশন অফ নলেজ স্কিল অ্যান্ড অ্যাটিটিউড অ্যান্ড জব রোল এনভায়রনমেন্ট। এবার একটু বলেন দুইটা সংজ্ঞা একটু বলেন, সিএস এর সংজ্ঞাটা বলেন তো ম্যাম ইংরেজিতে। সিএস হচ্ছে ইন্ডাস্ট্রি ডিটারমাইন্ড রিটেন স্পেসিফিকেশন অফ পারফরমেন্স। আচ্ছা তাহলে সিএস এর সংজ্ঞা কি? কম্বিনেশন অফ নলেজ স্কিলস এন্ড অ্যাটিটিউড এন্ড জব রোল এনভায়রনমেন্ট। ফাটাফাটি অ্যান্সার ম্যাম, আপনি আসলে খুব ভালো করবেন, আমি শিওর। এবার দেখেন কি ফিচার অফ কম্পিটেন্সি, কম্পিটেন্সির কি ফিচারগুলো কি কি? কাজটা করতে জানতে হবে, কাজটা কেন করছে, কিভাবে করছে সেটা জানতে হবে, ভুল করলে কিভাবে করছে সেটা বুঝতে হবে, সলভ করতে হবে, নিরাপদভাবে করতে হবে। এটা আপনার বাংলা বললে হবে না, এটাকে অবশ্যই ইংরেজিতে বলতে হবে, সো এটা মুখস্থ করার দায়িত্ব আপনার। হ্যাঁ এটা মুখস্থ করছে, আচ্ছা মাশাআল্লাহ, কিন্তু মনে থাকে না। এইবার দেখেন আসলে না আমার প্রশ্নগুলোই মাথায় থাকে না, কোন প্রশ্নের আসলে কোনটা এক্সাক্ট উত্তর সেটা আমার মাথায় থাকে না। আচ্ছা তাই, উত্তর মনে থাকবে ইনশাআল্লাহ, আপনি প্র্যাকটিস করতে করতে থাকবে। ওই যে আপনার ওই সমস্যা আছে, আপনি তো এখনো 7 দিনই পার করেন নাই। ও আচ্ছা, 30 দিন পরে তখন মনে থাকবে। তো এবার দেখেন ম্যাম, ডিফারেন্স বিটুইন কম্পিটেন্সি অ্যান্ড স্কিলস। কম্পিটেন্সি আর স্কিলের মধ্যে পার্থক্য দেখেন তো, আমি এটা বললাম না, এই কম্পিটেন্সি মানেই তো বাই নলেজ স্কিল অ্যাটিটিউডের সমন্বয়। তো আমরা বলতে পারি না স্কিল হচ্ছে কম্পিটেন্সির একটা অংশ। তাহলে এত কিছু শেষ, পড়া শেষ। এবার আসেন ডাইমেনশন অফ কম্পিটেন্সি। কম্পিটেন্সির ডাইমেনশন কয়টা? 4টা। টাস্ক স্কিল, ম্যানেজমেন্ট স্কিল, জব রোল এনভায়রনমেন্ট, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। কন্টিনজেন্সি মানে হচ্ছে বিকল্প পদ্ধতিতে করা, আর ম্যানেজমেন্ট মানে হচ্ছে যে ধাপে ধাপে কাজ করা। যেমন আমি প্রথমে বাংলা পড়বো পরে ইংরেজি পড়বো, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট করা, 5টা কাজ একটা একটা ধাপে ধাপে করা। আর টাস্ক স্কিল মানে হচ্ছে শুধুমাত্র একটা কাজ করা। আর জব রোল এনভায়রনমেন্ট হচ্ছে কি কলিগদের সাথে কাজিয়া কইরা ঝগড়া কইরা আবার হাসি মুখে কাজ করা। জব রোল এনভায়রনমেন্ট মনে রাখেন, এই যে ছোট ছোট হাসির উদাহরণগুলো দিচ্ছি না, এগুলো মনে রাখতে হবে। এখন আমি আপনাকে একটা জিনিস বুঝাই যে আব্দুর রহিম ফটোকপির মেশিনে যে পেপারটা জাম খায় আটকে গেছে, সেই জামের পেপারটাকে খুলে ফেলতে পারে। এখন বলেন তো তার মধ্যে কি টাস্ক স্কিল আছে, না টাস্ক ম্যানেজমেন্ট আছে, না কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট আছে, না জব রোল আছে? কোনটা আছে? যদি জাম লেগে যায় তার মানে বিকল্প কোনো ব্যবস্থা সে খুঁজে বের করবে, তার মানে সেটা জাম লেগে গেলে সে সরাইতে পারে, তার মানে এটা কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট। কন্টিনজেন্সি কেন? বিকল্প তো কিছু করে না এখনো, সে জাস্ট কি করতে পারে? সরাইতে পারে। তাহলে টাস্ক স্কিল, সে একটা কাজ করতে পারে, তাই না? এরকম। তার মানে আপনাকে শুনেন, এই জায়গা থেকে এই 4টা থেকে যখন প্রশ্ন করে না, আপনি নিজে আউলে যাবেন। আমি এখনো পড়াইতে পারি আউলে যাই। তার মানে এটা এই জিনিসটা ক্লিয়ার না। এখন ক্লিয়ার করে দিচ্ছি আমি। যখন দেখবেন একটা কাজ বোঝায় তখন এটা টাস্ক স্কিলে আসবে, যখন একাধিক কাজ ধাপে ধাপে করা বোঝায় তখন এটা ম্যানেজমেন্টে আসবে, যখন বিকল্প কিছু বুঝাবে তখন কন্টিনজেন্সি আসবে, আর যখন কলিগদের সাথে টিম ওয়ার্ক অথবা কোনো প্রবলেম সলভিং, কেস স্টাডি এই রিলেটেড কিছু আসবে তখন জব রোল এনভায়রনমেন্ট। মনে থাকবে ম্যাম? তাহলে একটা কাজ মানে হচ্ছে সে লিখতে পারে, কপি ফটোকপি সে লিখতে পারে, টাস্ক স্কিল। তাহলে এই এবার একটা এই পুরো কাজটাকে ভাগ করেন তো ম্যাম। ধরেন আমি ফটোকপি করতে জানি, এইটাকে আবার আপনি পুরো ডাইমেনশন অফ কম্পিটেন্সিতে ভাগ করেন।
আমি ফটোকপি করতে জানি। ফটোকপি করতে গেলে আমার শুধু টাস্ক কোনটা? ফটোর মেশিনটা চালাইতে পারি। এটা হচ্ছে টাস্ক স্কিল, রাইট? আচ্ছা, 2 নম্বরে হচ্ছে কি আমি বিভিন্ন ধরনের বই প্রিন্ট করতে পারি। প্রথমে বাংলা বই প্রিন্ট করব, পরে ইংরেজি বই ফিল করব। এটা কি টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। এবার ধরেন একটা পেপার আটকে গেছে, হঠাৎ করে আমি পেপারটা জামটা খুলতে পারি, তাহলে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, তাই না? এবার কোনো কলিগ আমার সাথে ঝগড়া করলো, ওই ঝগড়া থাপড় টাপড় খায়াও আমি কাজ করতে পারি। এটা হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট স্কিল। এখন ওই যে আপনি এই উদাহরণটা বইয়ে পড়ছিলেন, এই জন্য আপনি তখন বলছেন এই পেপার জাম আটকায় গেলে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, কিন্তু হ্যাঁ উত্তর হয়েছে। হ্যাঁ কিন্তু বিষয় হচ্ছে যে ভাষা ভাষা হইলে হবে না, বুঝতে পারছেন ম্যাম? মানে আচ্ছা আপনার ওই যে প্রশ্নে যে ক্রাইটেরিয়াটা থাকবে, ওই ক্রাইটেরিয়াটা আপনাকে হিট করতে হবে। ও ওকে, তাহলে এবার আশা করি বুঝতে পারছেন, তাই না ম্যাম? জি তাহলে এই সবগুলা গেল। এই যে এখানে দেখছেন, এই যে ক্লিয়ার জাম পেপার খুলতে পারে, এটা কন্টিজেন্সি। আর ফটোকপি ইউজ করতে পারে, মেশিনটা চালাইতে পারে, এটা টাস্ক স্কিল। সেই পেপার সিলেক্ট করতে পারে, কোন ধরনের পেপার সিলেক্ট, হাজার হাজার পেপার আছে না দুনিয়াতে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট স্কিল। আর সে ওই যে টিম মেম্বারদের সাথে কাজ করতে পারে, এটা জব রোল এনভায়রনমেন্ট, রাইট ম্যাম? দেখেন তো, আমি জি কিন্তু আগেই আপনার এইগুলো পড়াই আনছি যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কি, এটা সংজ্ঞা টঙ্গা পড়াই ফেলছি না উপরে। জি এই যে ইন্ডাস্ট্রি ডিটারমাইন স্পেসিফিকেশন অফ পারফরমেন্স, কথাগুলো শিখে আনছি। এবার আসেন সিএস এর ভিতরে কি কি থাকে, সিএস এর ভিতরে কতটুকু নলেজ শিখতে হবে, স্কিল অ্যাটিটিউড থাকতে হবে, এগুলো থাকে। কোয়ালিটি ইন্ডিকেটর থাকে। সিএস এর ভিতরে কি কি থাকে, যে লেভেল থাকে না, লেভেল 2 3 লেখা থাকে। তারপর দেখেন ন্যাশনাল কোয়ালিফিকেশন থাকে, এগুলো থাকে। তারপর দেখেন লার্নিং স্ট্র্যাটেজি থাকে, কিভাবে শিখতে হবে, এগুলো ওই যে আমাদের এভিডেন্স অ্যাসেসমেন্ট গাইডলাইন্স গাইডলাইন্স, হ্যাঁ এভিডেন্স গাইডের মধ্যে থাকে, অ্যাসেসমেন্ট গাইডলাইন্স, এগুলো থাকে। বোঝার কথা তাইলে। ইউনিট ডিসক্রিপ্টর কোড অ্যান্ড টাইটেল কেন ব্যবহার করে, এগুলো আপনারা জানেন যে একটু ইউনিক নাম করার জন্য। নমিনাল আওয়ার মানে কত সময় শিখবেন। ইউনিট ডিসক্রিপ্টরে বলা থাকে কি কত কি কি শিখবেন এটাতে। আর এলিমেন্ট অফ কম্পিটেন্সি হচ্ছে কি একটা কাজের অনেকগুলা এলিমেন্ট অংশ থাকে। হ্যাঁ, অংশ। আচ্ছা, আর পারফরমেন্স ক্রাইটেরিয়া কি, এটা হচ্ছে একজন শিক্ষার্থী পারফর্ম করবে, কি কি করা শিখবে, সেটা হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া। আর একজন অ্যাসেসর কি কি করতে পারছে শিক্ষার্থী, এটা চেক করবে, তখন আবার হয়ে যায় অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। মানে একই জিনিস। যেমন আমি কলম দিয়ে লিখতে পারি, এখন যখন ট্রেনার আমাকে এই লেখাটা শেখাচ্ছে, তখন এটার নাম থাকে পারফরমেন্স ক্রাইটেরিয়া। আর যখন অ্যাসেসর আমি কলম দিয়ে লিখতে পারি কিনা চেক করে, তখন এটার নাম হয়ে যায় অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া তাহলে বলেন তো, এই দুইটা কি সেম বিষয় না? একই জিনিস একই জিনিস, কিন্তু নাম ভিন্ন। এই প্রশ্নটা এখানে আবার আসছে, মানে এটা সিচুয়েশনের কারণে ভিন্নতা হয়ে যায়। রেঞ্জ অফ স্টেটমেন্টে কি থাকে ম্যাম? রেঞ্জ অফ স্টেটমেন্ট হচ্ছে আপনার এখানে কি ধরনের টুলস ব্যবহার মানে করব, কি কি শিখব, পার্টিকুলারলি একদম শিকার স্পেসিফিক করা থাকে। যেমন আমি আপনাকে বললাম যে আপনি আলু ভর্তা করা শিখান আমাকে, কারণ আমার কথা হচ্ছে যে আপনি হয়তো এক প্রকার আলু ভর্তা করা শিখাই ফেলবেন, কিন্তু রেঞ্জ অফ ভেরিয়েবলে 5 প্রকারের কথা লেখা আছে, তাই না? তাহলে কত প্রকারের শিখাবেন, এটা লেখা থাকে কোথায়? রেঞ্জ অফ ভেরিয়েবলে। আচ্ছা তাহলে এভিডেন্স না গাইড তো আপনারা, হ্যাঁ ম্যাম, এভিডেন্স গাইডটা ওটা আমার কনফ্লিক্ট লাগছে হচ্ছে দুটো জায়গায়, সেটা হচ্ছে আপনার এই কি বলে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, হুম হ্যাঁ, হুম আর এটা হচ্ছে আপনার এটা এই দুইটা কম্পিটেন্সি আর হচ্ছে কোথায় যে এই জিনিসটা আমি লিখে রাখলাম একটু ভুলে এটা গেছি। বুঝাইলাম ম্যাম, কম্পিটেন্সি মানে না 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 ওই জিনিসটা বুঝছি, ওই জিনিসটা বুঝছি। হুম। আমার মেইন জায়গাটা খটকাটা লাগছে, আমার এটা পড়তেই কষ্ট হয়েছে। আমি অনেকক্ষণ ধরে এই জিনিসটাকে নিয়ে নাড়াঘাটা করছি। আমি যখন প্রশ্ন করবো তখন আর জিনিসপত্র কোথাও যে লিখে রাখছি মানে আচ্ছা, ওইটা আবার খুঁজে পাইলে পরে আমাকে দিয়েন, হ্যাঁ? আচ্ছা আমি ওটা টেক্সট করে দিব আপনাকে। তাহলে এভিডেন্স গাইডে কি থাকে, একজন অ্যাসেসর কিভাবে অ্যাসেসমেন্ট নিবে, কিভাবে শিখাবে, এই বিষয়গুলো থাকে। আপনি সিএস আচ্ছা না, কারিকুলাম ডকুমেন্ট আর হচ্ছে সিএস এই দুইটার মধ্যে আমার কাছে মানে এই গুলাই যাচ্ছে। আমাকে এমন ভাবে এই জিনিসটা একটু সহজ করে দেন যাতে আমি এটা ই করতে পারি। গুড। একটা জিনিস দেখেন, আমরা ছোটবেলায় পড়ছি না যে সিলেবাস মানে হচ্ছে সিএস, আর বই মানে হচ্ছে কারিকুলাম। ক্লিয়ার হয়েছেন? দুটো জিনিস মনে রাখেন। সিএস মানে সিলেবাস, কারিকুলাম মানে বই। কারিকুলামের আরেক নাম হচ্ছে সিবিএলএম। আচ্ছা কারিকুলাম আমি একটু ছোট করে নোট করে লিখে নিই, হ্যাঁ? মানে এখন আপাতত লিখতেছি সিবিএলএম, মানে এগুলোর ভিতরে আরও পার্থক্য আছে। জাস্ট আমি আপনাকে প্রথমত কনসেপ্ট ক্লিয়ারের জন্য এই কথাগুলো বলছি।
কারিকুলাম মানে বই, সিবিএলএম মানে যেটা আমরা পড়ি। হ্যাঁ, কারিকুলাম মানে আর সিভিএলএম আর সিএস মানে সিভিএলএম। ওকে, তাহলে একটা সিএস মানে হচ্ছে সিবিএলএম, সিএস মানে হচ্ছে সিলেবাস, সিলেবাস। হ্যাঁ, সিলেবাস, আর কারিকুলাম মানে সিলেবাস। কি? কারিকুলাম মানে হচ্ছে সিবিএলএম, সিভিএলএম। আচ্ছা, বই। তাহলে এতটুকু তো বুঝছেন, এবার একটু বুঝেন কারিকুলাম বলতে আরো অনেক বেশি কিছু বোঝায়। কারিকুলাম বলতে বোঝায় আসলে একজন ট্রেনার কিভাবে পড়াবে। এই পুরো সিএস এর ভিতরে যা যা বর্ণনা করা হয়েছে, কি কি শিখবে, এই পুরো সিস্টেমটা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যাবে, একদম একদম একজন এই যে সিএস বের হওয়ার পর থেকে একজন ট্রেনার পড়াবে, একজন ক্যান্ডিডেটকে বের করবে, ক্যান্ডিডেটের অ্যাসেসমেন্ট নিবে, ফিডব্যাক দিবে, তার ইমপ্রুভমেন্ট আইডিয়া বের করবে, সব কিছু স্টেপ বাই স্টেপ গাইড করা থাকে কারিকুলামে। বুঝতে পারছেন ম্যাম? আচ্ছা। তাহলে এই সিভিএলএমটাও কিন্তু কারিকুলাম টার্ম, সিভিএলএম কারিকুলাম টার্ম, আর সিএসটা হচ্ছে এলিমেন্ট। কি টার্ম? এলিমেন্ট হচ্ছে সিএস টার্ম। সিএস হচ্ছে সিলেবাস, এই যে দেখেন, এলিমেন্ট হচ্ছে আমরা সিএস পড়ি, এই আমরা আমাদের পড়াতে আসি, দেখেন এই যে এখানে উত্তরগুলো আইসা পড়তো, দেখেন এই যে এখানে দেখেন এখানে কিছু প্রশ্ন আছে, এই যে দেখেন দেখেন এখানে পাইছেন এটা ম্যাম, দেখেন লার্নিং আউটকাম। লার্নিং আউটকাম, লার্নিং আউটকাম বলেন তো, লার্নিং আউটকাম কি সিভিএলএম এ লেখা থাকে না? হ্যাঁ, সিবিএলএম সিভিএলএম এ লেখা মানে থাকে। শিখন ফল, শিখন ফল। তাহলে এটাকে আমরা বলতে পারি না যে লার্নিং আউটকামটা কারিকুলাম টার্ম? আমি কিন্তু আপনাকে একটু বুঝাই ফেলছি, কারিকুলাম মানেই হ্যাঁ। সিভিএলএম, তাহলে এটা কি সিভিএলএম টার্ম না? লার্নিং আউটকামটা কোথায় থাকে? সিভিএলএম এ থাকে, সিবিএলএম থাকে। তাহলে কারিকুলাম টার্ম। আর এবার বলেন তো এই এলিমেন্ট থাকে কোথায়? কম্পিটেন্সিতে। হ্যাঁ, সিএস এ থাকে। তাহলে এবার আশা করি CS আপনি কম্পিটেন্সি দুইটার মধ্যে পার্থক্য করা বুঝে গেছেন, হ্যাঁ, বুঝে গেছেন কিন্তু। তাহলে জি। এখানে আরো কিছু প্রশ্ন আসে যেখান থেকে একটু বুঝাই দিই। দেখেন এখানে আপনাকে বলতে পারে এখান থেকে যে কারিকুলাম ডকুমেন্ট বলতে কি বোঝায়, আপনি এটা বলবেন যে কারিকুলাম ডকুমেন্ট ইজ এ ডকুমেন্টেড রিপ্রেজেন্টেশন অফ সেট অফ কম্পিটেন্সিস, এই কথাটা বলে দিবেন। এখন একটা জিনিস বুঝেন, প্রথমে কি হয়, প্রথমে ধরেন পাকিস্তান থেকে আমাদেরকে ফোন দিছে, ফোন দিয়ে বললো যে 10 জন ডিজিটাল মার্কেটার পাকিস্তানে পাঠাইতে হবে। তাহলে প্রথম কাজ কি হবে, পাকিস্তানিদেরকে আমরা বলবো তোমরা সিএস দাও, তাই না? কি কি জানতে হবে এটা দাও। এবার এই সিএস এর ভিতরে কি কি থাকবে ম্যাম বলেন তো? ইউওসি থাকবে, ইউওসি মানে ইউনিট অফ কম্পিটেন্সি থাকবে, তাই না? এই সিএস এর মধ্যে কয়টা ইউনিট আছে সেটা থাকবে, 9টা না 10টা, ওইটা তো ওটা বলে দিবে, পাকিস্তানিরা বলে দিবে। হ্যাঁ। আচ্ছা, তো এইটার ভিতরে আবার ইউনিটের ভিতর থেকে আবার কি বের হবে, ইউনিটের ভিতর থেকে আবার সে লেভেলে নিয়ে যাবে অ্যান্টি বিকিউএফ, কিউএফ। তফাৎটা কি বুঝছেন? প্রথমে হয় সিএস, পরে হয় ইউনিট, পরে হয় ওই লেভেল, পরে হয় এই এই কারিকুলাম। বুঝছেন ম্যাম? পরে হয় কারিকুলাম। এইখানে এই কথাগুলোই লিখছে। তো এখানে দেখেন কারিকুলামের ভিতরে কি কি থাকে, নমিনাল ডেলিভারি আওয়ার থাকে। সিএস এর ভিতরে কি থাকে, কি ছিল এটার নাম? নমিনাল আওয়ার, কিন্তু এখানে এসে হয়ে গেছে নমিনাল ডেলিভারি আওয়ার। তো কারিকুলামে কি কি থাকে এগুলো এখানে লেখা আছে। এখানে একটা প্রশ্ন করা হয়েছে যে আপনি কি কারিকুলাম মেনটেন করে পড়াবেন নাকি পড়াবেন না। এখন ধরেন আমি দুনিয়ার সব জানি, এখন আমি পড়াইতে গেলে বা এক জায়গা থেকে শুরু করলে কি শেষ হবে কোনো দিক দিয়ে বলেন তো? আমি আমি ডিজিটাল মার্কেটিং থেকে গ্রাফিক ডিজাইনে নিয়ে যাবো না আপনাকে, যশোর থেকে কুমিল্লা নিয়ে যাব, কারণ আমি কুমিল্লাও চিনি যশোরও চিনি। এখন আমি যদি কারিকুলাম ফলো না করি তাহলে আমি ঠিক এমনটাই করবো, আমি যশোর থেকে কুমিল্লা নিয়ে যাব, কুমিল্লা থেকে যশোর নিয়ে যাব। এই জন্য আপনাকে এই প্রশ্নটা হচ্ছে এটা যে আমি কি কারিকুলাম ফলো করব নাকি ফলো করব না। উত্তর হচ্ছে আমি কারিকুলাম ফলো করব, ঠিক আছে? তো এবার এখানে দেখেন একটা লিঙ্কেজ দেওয়া আছে, দেখেন সিএস এর পর থেকে লেভেল হয়, লেভেলের পর থেকে এই যে ডকুমেন্ট তৈরি হয়, তারপরে লার্নিং আউটকাম হয়। এবার আসেন সিভিএলএম এর কয়টা মেজর পার্ট আছে বলেন তো ম্যাম? সিবিএলএম এর হচ্ছে আপনার 4টা, 5টা। একটা হচ্ছে ইনফরমেশন হ্যাঁ শিট, 5টা, ইনফরমেশন শিট, জব শিট, অ্যানসার শিট, হ্যাঁ এইগুলো। সেলফ চেক। এখন বুঝেন, বলেন একজন ট্রেনারের হাতে কি কি জিনিস থাকবে আর স্টুডেন্টের হাতে কি জিনিস থাকবে বলেন? ট্রেনারের কাছে ইনফরমেশন শিট থাকবে, জব শিট থাকবে। কার কাছে থাকবে বলেন? সিএসটা ট্রেনারের কাছে থাকবে না স্টুডেন্টের হাতে থাকবে? সিএসটা ট্রেনারের কাছে থাকবে। তাহলে স্টুডেন্টদের কাছে কি থাকবে? স্টুডেন্টের কাছে থাকবে হচ্ছে আপনার সিবিএলএম। সিবিএলএম নাইস, ম্যাটেরিয়াল।
আর কি থাকবে? আচ্ছা আর থাকবে হচ্ছে আপনার লেসন প্ল্যান থাকবে শিক্ষার্থীদের সাথে, হ্যান্ড নোট হ্যাঁ থাকবে, স্লাইড আচ্ছা থাকবে, অ্যাসেসমেন্ট ইনস্ট্রাকশন থাকবে। কিন্তু হুম আর অ্যাসেসরের কাছে, ট্রেনারের কাছে সব থাকবে। সব থাকবে জব শিট ইনফরমেশন শিট স্পেসিফিকেশন শিট আচ্ছা স্পেসিফিকেশন শিটটা এই জিনিসটা একটু আমাকে একটু ক্লিয়ার করে দিবেন একটু বোঝাই, জব শিট আর স্পেসিফিকেশন শিটের মধ্যে পার্থক্য কি সেটা একটু বোঝাই। পার্থক্যটা কি জব শিট আর স্পেসিফিক। আচ্ছা, স্পেসিফিকে থাকে কি আপনি কি কি করতে হবে, কতটুকু মোটা বানাবেন, কতটুকু চিকন বানাবেন, এটা থাকে। আর জব শিটে বর্ণনা করা থাকে স্টেপগুলা, ধাপগুলা, যে প্রথমে ইন্টারনেট চালু করবেন, পরে কম্পিউটার চালু করবেন, পরে এটা করবেন, পরে এটা করবেন, পরে এই কাজ করবেন। ক্লিয়ার ম্যাম? আচ্ছা স্টেপ জবে কি স্পেসিফিকেশন মানে স্পেসিফিক ভাবে যেটা স্পেসিফিক থাকে জবে থাকে হ্যাঁ, যেমন আপনার কেয়ার গিভিং বলছেন, আপনাকে স্পেসিফিকলি জি বলে দিতে হবে আপনাকে এই ওষুধটা ইনজেকশন দিতে হবে, সেটা হচ্ছে এটা। আর এই ওষুধের আগ পর্যন্ত আপনি যা যা করবেন, ইনজেকশনটা খুলবেন টুলবেন, এগুলো তো খুলবেন এগুলো হচ্ছে জব জব প্রসেস জবে কি কি থাকে বলেন তো? জব শিটে কি কি থাকে? প্রথমে পিপিই পড়তে বলে, হুম তারপরে কি এই যে আস্তে আস্তে এগুলো পড়তে বলে আর কি, পরে এবার ওয়ার্ক ডিরেক্ট স্পেসিফিকেশনে চলে আসে। তাহলে জব শিট এবং স্পেসিফিকেশন শিট বুঝছি। এবার দেখেন কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক, এটা কি বলেন তো? এটা একটা কোয়ালিটি অ্যাসুরেন্স এটা ফ্রেমওয়ার্ক এক ধরনের গাইডলাইন এটা একটা গাইডলাইন হ্যাঁ এটা কোয়ালিটি ইস্যুর মেনটেন নির্ধারণ করার করে জন্য। হ্যাঁ এটার নির্ধারণ করে এটার কম্পোনেন্ট আছে, এটা 4-5টা কম্পোনেন্ট আছে, ঠিক আছে? হুম 4-5টা কম্পোনেন্ট আছে। এই কম্পোনেন্টটা আমি আপনাকে ইয়াতে পাঠিয়ে দিব, হোয়াটসঅ্যাপ আজকে পাঠিয়ে দিব, একটু সহজে দেখে ফেলবেন, এগুলো দেখে মাথা ঘোরায়েন না, হ্যাঁ? আচ্ছা, এবার এখানে আসেন যে আরপিএল বলতে বুঝেন তো? আচ্ছা, এই কোনো একটা এই যে এনএসডি এর অনুমোদিত প্রতিষ্ঠানে পড়লে কি হয়? আপডেট স্কিল শেখা যায়, এমপ্লয়ি পারফরমেন্স বাড়ে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট বাড়ে, তাই না ম্যাম? তাহলে এই কথাগুলো বলবেন। যদি আপনাকে বলা হয় বেনিফিট অফ ট্রেনিং উইথ এ রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশনে পড়লে কী কী লাভ হয়? আপডেট স্কিল শেখা যায়, এমপ্লয়ি পারফরমেন্স বাড়ানো যায়, রিটার্ন অন ইনভেস্টমেন্ট করা যায়। এরপরে অ্যাপ্রেন্টিসশিপ চলে আসছে। ম্যাম কি চলে গেলেন নাকি? মিউট হয়ে গেল যে? হ্যালো ম্যাম, ম্যামের মেবি ইলেকট্রিসিটি চলে গেছে। হ্যাঁ রাইট। আচ্ছা, তাহলে এতটুকুই আজকে। ম্যাম এখানে লাইনে আছে। তো ম্যাম আমরা অ্যাপ্রেন্টিসশিপ পর্যন্ত গিয়েছিলাম, হ্যাঁ, বাকিগুলো আমরা পরে আরেকদিন শিখে ফেলবো ইনশাল্লাহ। অলরেডি আমাদের একটা ইনফরমেশন শিট শেষ। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।